আমি কথা বললেন এইচএসসি 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ব্র্যান্ড নিউ লাইভ ক্লাসে। আজকে তোমাদের সরলরেখার সিকিউ সলভিং ক্লাস নিয়ে আমরা চলে আসছি। তো ক্লাসটা আমরা এখনই শুরু করে দিব, তার আগে তোমরা একটু জয়েন করে নাও এবং জয়েন করার সাথে সাথে আমাকে জানাই দিও যে আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। যদি সবকিছু ওকে থাকে ভাইকে একটু ওকে লিখে কনফার্ম করে দিতে হবে, ঠিক আছে? একটু কুইক জয়েন করে নিই। আমি অনেককেই দেখতে পাচ্ছি, নাম নিব না কারণ নাম নিলে আবার কার নাম বাদ পড়ে যাবে, সে বলবে ভাই আমার নাম নেন, আমার নাম নেন। তো সবার নামই নিলাম, ঠিক আছে? তো যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম সালাম, যারা আদাব দিচ্ছ আদাব, যারা নমস্কার দিচ্ছ নমস্কার। আমি ভাইয়া ভালো আছি অনেক, তোমরা সবাই কেমন আছো? পড়ালেখা কেমন চলতেছে? আমি নুরাকে দেখতে পাচ্ছি, জান্নাতুল ফেরদৌসকে দেখতে পাচ্ছি, ওকে, মারুফকে দেখতে পাচ্ছি, মহিমাকে দেখতে পাচ্ছি, মহসিনুলকে দেখতে পাচ্ছি, তাশরিফকে দেখতে পাচ্ছি। মানে কুইক জয়েন করে ফেলে সবাই। জাহিনকে দেখতে পাচ্ছি, জাহিদকে দেখতে পাচ্ছি, ডিমিশা, ডিমিশা গ্লোরি না? ওকে ফাইন। রিয়াদকে দেখতে পাচ্ছি, রুম্মানকে দেখতে পাচ্ছি, জয় বারুইকে দেখতে পাচ্ছি, মিনহাস, পরশ, অনন্ত সরকার, সিয়ামুর রহমান, ওকে, ফারহানা ইয়াসমিন, অপসরা, ঠিক আছে, জুলি, তাহমিনা, ফারহানা, রিশান, আদনান, সিয়া, ওকে, রিফা, কনক, অনেক নাম অনেক নাম, আর না যাবেন। ঠিক আছে, কুইক কুইক কুইক। যারা সালাম দিচ্ছ ভাই ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি। আর তোমাদের পড়ালেখা কেমন চলতেছে? ম্যাথ কেমন চলতেছে? সরলরেখার প্র্যাকটিস কেমন চলতেছে? সরলরেখা কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো 28টা টাইপ আমরা পড়ে ফেলছি, আর 2টা টাইপ আছে 29-30। সেটা হচ্ছে আমরা অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসে করব। সেখানে আমরা ত্রিভুজের বিভিন্ন ধরনের কেন্দ্র বের করা শিখবো এবং একই সাথে তারপরে হচ্ছে আমরা প্রতিবিম্ব দেখবো। হ্যাঁ, প্রতিবিম্ব। ওকে, কুইক। মিনহাস, হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? কুইক জয়েন করে ফেলছি। মারুফ বলছে ভাই একটু প্রবলেমের জন্য নোট জমা দিতে পারিনি। আহ তারপরে হচ্ছে জান্নাতুল ফেরদৌসি বলছে যে আপনি আর কোনো চ্যাপ্টার পড়াবেন না। হ্যাঁ, আমি আরো চ্যাপ্টার পড়াবো আশা করি বেঁচে থাকলে পরের কোয়ার্টার গুলোতে, ঠিক আছে? এই কোয়ার্টারে তো তোমাদের 3টা চ্যাপ্টার, 3টা চ্যাপ্টারের মধ্যে একটা আমি পড়াচ্ছি, একটা এনাম ভাইয়া পড়াচ্ছে, একটা নাইম চাচ্চু পড়াচ্ছে, ঠিক আছে? ওকে, আপনি যে অঙ্কগুলো করাইছেন সেগুলো পারি, কিন্তু বইয়ে যখন প্র্যাকটিস করতে যাই তখন পারি না। কি করব? রাশি আমি যেগুলো, আমার স্লাইডে যে ম্যাথগুলো আছে, যেগুলো আমি করে দিছি, যেগুলো এইচডব্লিউ দিছি, এই ম্যাথগুলো তুমি যদি পারো তার মানে হচ্ছে তোমার বইয়ের মোটামুটি 80 থেকে 85% ম্যাথ তুমি আসলে তোমার করা হয়ে গেছে। এখন যেটা করতে হবে ভাইয়া, বইয়ের অঙ্ক আটকাচ্ছ খুবই ভালো, আটকাইতে কোনো অসুবিধা নেই, বাট যখন যে অঙ্কটা আটকাবা নিজে একটু ট্রাই করবা, না মিলাইতে পারলে এটা সলভ দেখবা, ঠিক আছে? সলভ কোড থেকে দেখবা, বিভিন্ন সোর্স থেকে তুমি সলিউশন দেখতে পারো। হ্যাঁ, ওই বইয়ের যদি সমাধান থাকে তাহলে ওইটা থেকে দেখতে পারো, অথবা যে কোনো এআই তে তুমি যদি কোশ্চেনটা লিখে পোস্ট করো তাহলে দেখবা যে ওই এআই তোমাকে সলিউশন দিয়ে দিচ্ছে। শিখো এআই হইতে পারে, আবার চ্যাট জিপিটিও হইতে পারে, ঠিক আছে? সো তোমার যদি মানে কনসেপ্ট গুলো জানা থাকে তাহলে তো তুমি সলিউশন দেখে বুঝবা, আর যদি সলিউশন দেখেও না বুঝো তার মানে তোমার কনসেপ্টে কোনো একটা অসুবিধা আছে, ঠিক আছে? সো এটা অসুবিধা নেই, এটা প্রথম প্রথম হয়। আর একটা কথা তোমাদের একটু বলি, তোমরা টেনশন করো এটা নিয়ে। সো একটু বলি যে ভাই, প্রথম অবস্থায় চ্যাপ্টারটা মাত্র পড়া হইলো, মাত্র চ্যাপ্টারটা শেষ হইলো, এখনই যদি তুমি সব 100% অ্যাকুরেসি অর্জন করা আসলে এখনই পসিবল না। তুমি এখন 80%, 85% অ্যাকুরেসি মেনটেন করতে পারলেই ঠিক আছে। এরপর তুমি আরো কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু আবার পড়বে। আবার কখন পড়বে?
পড়বা, আবার তোমার হচ্ছে কোয়ার্টার ফাইনাল হবে শিখতে। তো কোয়ার্টার শেষে কোয়ার্টার ফাইনালের আগে তুমি একবার পড়বা। সরলরেখা চ্যাপ্টারটা তোমাদের মেইন, তোমাদের কলেজের মোটামুটি ম্যাক্সিমাম কলেজেরই মিড টার্ম পরীক্ষা বা ফার্স্ট টার্ম পরীক্ষা থাকবে। তো ওই কলেজের পরীক্ষার আগে তোমার একবার সরলরেখা চ্যাপ্টারটা পড়তে হচ্ছে। বিভিন্ন সময় কিন্তু সরলরেখা চ্যাপ্টারটা বারবার পড়বা। যতবার পড়বা, যতবার রিভিশন দিবা, ততবার তোমার অ্যাকুরেসি একটু একটু করে বাড়বে। সো ইনিশিয়ালি 100% অ্যাকুরেসি অ্যাচিভ করা কিন্তু এটা আসলে এটা আসলে মানে নেক্সট টু ইম্পসিবল। সো তোমাকে আস্তে আস্তে অ্যাকুরেসি বাড়াইতে হবে। ইনিশিয়ালি তুমি 80%, 85% যদি অঙ্ক রাইট করতে পারো তাহলে ঠিক আছে, ঠিক আছে। আস্তে আস্তে এফিসিয়েন্সি বাড়ে। হ্যাঁ, সরলরেখা চ্যাপ্টার মাত্রই শেষ হলো, একটা বিশাল চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার আমরা মাত্রই শেষ করলাম। সো সাথে সাথে সব অঙ্ক পারবো এরকম না, আস্তে আস্তে পারবো, রিভিশন দিতে দিতে পারবো। ঠিক আছে, সবার ক্যাপাসিটি তো একরকম হয় না ভাই, এটাও মানতে হবে। ঠিক আছে, তোমাদের মধ্যে একটা জিনিস আছে যে নিজের ক্যালিবারের উপর ভরসা কম। অনেকে আসো দেরিতে শুরু করছো, যার কারণে আসলে শিক্ষতে দেরিতে এনরোলমেন্ট হওয়ার কারণে প্রথম দিকে ক্লাস গ্যাপ গেছে, ক্লাসগুলো কিভাবে কি করবা এটা নিয়ে আসলে ফ্রাস্ট্রেশনে আসো। সিলেবাস, কলেজের সিলেবাস শেষ করতে পারবা কিনা এটা নিয়ে দুশ্চিন্তায় আসো। তো আসো না এরকম তোমরা যে টেনশন হচ্ছে কলেজের সিলেবাস শেষ করতে পারবো কিনা, বা এই টেনশন গুলো আমি তোমাদেরকে বলি, অতীত আর ভবিষ্যৎ এই দুইটা নিয়ে যদি আমরা না ভাবি, অতীত তো আসলে চেঞ্জ করা যায় না। সো অতীত নিয়ে ভেবে লাভ নেই, যেটা দেরিতে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে, যেটা লস হয়ে গেছে হয়ে গেছে। আর ফিউচার নিয়ে যদি বেশি ভাবো তাহলে ফিউচারটা আরো নষ্ট হয়। সো আমাদের যেটা করতে হবে, বর্তমান নিয়ে ভাবতে হবে। বর্তমানে যে কাজটা তোমার করা উচিত তুমি সেই কাজটা করতে পারছো কিনা, হ্যাঁ সেটা নিয়ে ভাবো। বর্তমান যদি তুমি ঠিকঠাক মতো পারফর্ম করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ অটোমেটিক সুন্দর হবে। সো আমি তোমাদের বলবো, অতীত তো শেষ হয়ে গেছে, অতীত নিয়ে ভেবে কোনোই লাভ নাই। আর ভবিষ্যৎ নিয়ে ভাবলে ভবিষ্যৎটা নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তুমি যদি ভাবতে থাকো কলেজের সিলেবাস শেষ করতে পারবো কিনা, এটা নিয়ে যদি টেনশনে থাকো তাহলে তুমি বর্তমানে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারবে না। হ্যাঁ, টেন্সড মেন্টালিটি নিয়ে, মানে টেন্সড অবস্থায় পড়ালেখায় মনোযোগ আসে না, পড়লেও সেটা মনে থাকে না, তখন তোমার আসলেই তুমি শেষ করতে পারবে না। ঠিক আছে, সো সিলেবাস শেষ করতে পারবা কি পারবে না এগুলো নিয়ে এত ভাবার কিছু নেই। তুমি বর্তমানের কাজটা করেছো, বর্তমানে তোমাকে যেটা করতে বলা হয়েছে তুমি ওইটা করো। ঠিক আছে, বর্তমানে ফোকাস করো, ভবিষ্যৎ অটোমেটিক সুন্দর হবে। ওকে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। খাতা কলম যার যা কিছু আছে কি করতে হবে বলো তো। দূরে সরায় রাখতে হবে, ঠিক আছে। আর আজকে হচ্ছে সিকিউ সলভিং ক্লাস। তো সরলরেখা চ্যাপ্টার একদম শেষের আগের ক্লাসটা, যদি প্রথম নতুন জয়েন করে কেউ থাকো, আজকেই প্রথম, তাদেরকে বলবো ভাই এই সিকিউ সলভিং ক্লাসে জয়েন করলে আসলে তুমি তেমন কিছুই বুঝবা না। তুমি এই টাইমে এই লাইভ ক্লাসটা না করে দেখো শিখো অ্যাপে লেকচার 1 লেকচার 2 একদম ধারাবাহিকভাবে সাজানো আছে। তুমি রেকর্ডেড ক্লাসগুলো দিয়ে শুরু করো, সিরিয়ালি শুরু করো, তাহলে তোমার জন্য বেটার হবে। ঠিক আছে, আমি একটু কমেন্ট সেকশনটা বন্ধ করে দিব, কারণ তোমরা অনেকে আছো কমেন্টে বেশি ফোকাস করার কারণে ক্লাসে বুঝতে অসুবিধা হয়। সো আমি কমেন্টটা আপাতত বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, পরে আবার চালু করব। ঠিক আছে, আজকে হচ্ছে সিকিউ সলভ করবো আমরা। তো দেখো এই সিকিউ কোশ্চেনটা একটু ভালো করে খেয়াল করবা। তো এখানে এল হচ্ছে একটা বিন্দু, বিন্দুটা স্থানাঙ্ক 4,3, এম হচ্ছে একটা বিন্দু যার স্থানাঙ্ক 3,5, এন হচ্ছে একটা বিন্দু যার স্থানাঙ্ক 6,4। তোমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে এল বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। বলো তো অঙ্কটা পারবো কিনা। দেখেই কিন্তু তোমাকে বুঝতে হবে যে অঙ্কটা পারবো কি পারবো না। অঙ্ক করার আগেই তোমাকে বুঝে যাইতে হবে যে অঙ্কটা শেষ পর্যায়ে যে আমি আসলে পারবো কিনা, টিকে থাকতে পারবো কিনা শেষ পর্যন্ত। দেখো এল বিন্দুর পোলার স্থানাঙ্ক একদম ক্লাস লেকচার ওয়ানে পড়াইছিলাম এখানে এল বিন্দুটা কোন কোয়াড্রেন্টে আছে, এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে 4,3। ঠিক আছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। বিন্দুটা কি রকম ভাই, বিন্দুটা হচ্ছে একদম দেখো সহজ, কিন্তু অঙ্কটা সবচেয়ে সহজ। ঠিক আছে, 4,3 মূল বিন্দু থেকে 4 ঘর ডানে 3 ঘর উপরে, এটাই কিন্তু আমার 4,3 বিন্দু। 4,3 বিন্দু। ঠিক আছে, তাহলে ভাই আমরা কি জানি যে বিন্দুটা মূল বিন্দু থেকে যে দূরত্ব সেটা হচ্ছে আর, মূল বিন্দু থেকে যেটা দূরত্ব সেটা হচ্ছে আর, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা সেটা হচ্ছে থেটা। যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, এটা নিয়ে কোনো টেনশনই নেই, এটা সবচেয়ে সহজ। তাহলে এখানে আর হবে তোমার √ওভার কি হয় 4² + 3²। এগুলা কিন্তু একদম প্রথম ক্লাসে পড়ানো হয়েছে। হ্যাঁ,
আজকে ক্লাসে আমি কিন্তু নতুন কিছু শিখাবো না, একটু বলে রাখি, আজকে ক্লাসে আমি নতুন কিছু শিখাবো না। এই আগের ক্লাসগুলোতে যা কিছু শিখছি ওগুলো অ্যাপ্লাই করে বোর্ডে আসা কিছু ম্যাথ আমরা সলভ করব, ঠিক আছে? তো এটা কত আসবে, এটা আর এর ভ্যালুটা আসবে 5, আর এর ভ্যালুটা আসবে 5, আর হচ্ছে তোমার থেটা, যেহেতু ফার্স্ট কোঅর্ডিনেটেড তো থেটা নিয়ে কোনো জটিলতাই নাই। tan ইনভার্স 3/4, 3/4, ঠিক আছে? tan ইনভার্স 3/4, তাহলে বিন্দুটার পোলার স্থানাঙ্ক কি? অতএব বিন্দুটির পোলার স্থানাঙ্ক বিন্দুটার পোলার স্থানাঙ্ক হচ্ছে 5, tan ইনভার্স 3/4, 3/4, এটা একটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে, হ্যাঁ? পোলার স্থানাঙ্ক 5, tan ইনভার্স 3/4, ওকে? এবার আসো পরেরটা। দেখো কি বলছে, এলএম রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণটা বের করতে হবে। এলএম এর লম্ব দ্বিখণ্ডক, এলএম রেখাংশ। এখন এল বিন্দু আর এম বিন্দুর সংযোগ রেখার সমীকরণ আগে আমাদের বের করতে হবে, ঠিক আছে? ওকে, এটা অনেকভাবে করা যায়, এটা অনেকভাবে করা যায়, দুইভাবে করা যেতে পারে। তা আমি কিভাবে করতেছি একটু খেয়াল করো। এলএম রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, এটা হচ্ছে 4, 3, এম হচ্ছে 3, 5, ঠিক আছে? আমি যদি ছবি এঁকে এঁকে দেখাই তাহলে তোমাদের ভিজুয়ালাইজ করাটা সহজ হবে। এল হচ্ছে তোমার 4, 3, মানে মূল বিন্দু থেকে 4 ঘর ডানে 3 ঘর উপরে, এটা ধরলাম আমি এল বিন্দু। 4, 3 বিন্দু, আর একটা বিন্দু হচ্ছে তোমার 3, 5, মানে 3 ঘর ডানে 5 ঘর উপরে, 3 ঘর ডানে 5 ঘর উপরে, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে এলএম রেখাংশ, এটা হচ্ছে আমাদের এলএম রেখাংশ, ওকে? এটা আমাদের এল আর এটা হচ্ছে আমাদের এম, ওকে? তাহলে এলএম রেখাংশের সমীকরণ কি আমরা বের করতে পারবো? এলএম রেখাংশের সমীকরণ, এলএম রেখাংশের সমীকরণ বের করব কোন সূত্র? দুই বিন্দুগামী রেখার সমীকরণ। কখন কোন সূত্র ব্যবহার করতে হবে এটা কিন্তু নিজেকে চট করে ধরে ফেলতে হবে, ঠিক আছে? দুইটা বিন্দু দেওয়া আছে, সো এই দুই বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? দুই বিন্দুগামী রেখার সমীকরণটা হচ্ছে x - x1 ডিভাইডেড বাই x1 - x2 ইকুয়ালস টু y - y1 ডিভাইডেড বাই y1 - y2। এটা হচ্ছে ফর্মুলা। তুমি চাইলে ফর্মুলাটা লিখতে পারো, না লিখলেও অসুবিধা নেই, তুমি ডিরেক্ট অঙ্ক করা শুরু করতে পারো। x মাইনাস যে কোনো একটাকে এল ধরবা, x1 y1 ধরবা, আর একটাকে x2 y2 ধরবা, ঠিক আছে? যে কোনো একটাকে, অসুবিধা নেই। তাহলে এটাকে x1 y1 ধরলাম, এটাকে x2 y2 ধরলাম, তাহলে x - 4 ডিভাইড বাই x1 - x2, 4 - 3 ইকুয়ালস টু y - 3, 3 - 5, বা এখান থেকে আসবে x - 4 ডিভাইডেড বাই 1, আর এখান থেকে আসবে y - 3 ডিভাইডেড বাই -2। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে -2টা দিয়ে গুণ করলে -2x প্লাস 4 দুগুণ 8 ইকুয়ালস টু y - 3, 1 দিয়ে গুণ করলে। তাহলে সবকিছু যদি এক পাশে নিয়ে যাই তাহলে এটা হবে 2x প্লাস y -11 সমান 0। এটা হচ্ছে এই রেখাটার, এই এলএম রেখাটার সমীকরণ। এখন এলএম রেখাংশের লম্ব দ্বিখণ্ডক মানে এলএম রেখাংশের উপর লম্ব, যেটা এলএম রেখাংশকে সমান দুই ভাগে ভাগ করছে। তো এলএম রেখাংশকে সমান দুই ভাগে ভাগ করছে, তাহলে এলএম রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্কটা একটু আমার দরকার। এলএম রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কি আমরা বের করতে পারবো? বলো তো। আমি যদি লিখি এখানে এল এম রেখার মধ্যবিন্দু, এলএম রেখার মধ্যবিন্দু কি হবে ভাইয়া? এলএম রেখার মধ্যবিন্দু হবে 3 + 4/2, 3 + 4/2, কমা 3 + 4/2, 5 + 3/2, 5 + 3/2 এত, বা
এটা হচ্ছে তোমার 7/2 আর এটা হচ্ছে 8/2 মানে 4, ঠিক আছে, বা 7/2, 4 বের করে রাখলাম এলএম এর মধ্যবিন্দু। এখন এই এলএম রেখাংশের উপর লম্ব রেখার সমীকরণ কি হবে? মনে আছে লম্ব রেখার সমীকরণ আমরা পড়ছিলাম? এলএম এর উপর লম্ব রেখার এলএম এর উপর লম্ব রেখার সমীকরণ, এলএম এর উপর লম্ব রেখার সমীকরণ কি হবে ভাইয়া? যে এই রেখাটার উপর লম্ব রেখার সমীকরণ, লম্ব রেখার সমীকরণ পড়ছিলাম, এক্স এর সহগ ওয়াই এর কাছে যাবে, ওয়াই এর সহগ এক্স এর কাছে আসবে, আর মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে এটা হবে হচ্ছে 1x মাইনাস টোয়াইস ওয়াই, 1x মানে তো শুধু x মাইনাস টোয়াইস ওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0। ঠিক আছে, এলএম এর উপর লম্ব রেখার সমীকরণ x মাইনাস টোয়াইস ওয়াই, মানে ওয়াই এর সহগ 1টা x এর কাছে আসলো, x এর সহগ 2টা ওয়াই এর কাছে গেল, মাঝখানের চিহ্নটা চেঞ্জ হলো। ঠিক আছে, এখন এই লম্ব এলএম এর উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে এইটা। এখন এই রেখাটা এই মধ্যবিন্দু দিয়ে পাস করবে, মধ্যবিন্দু দিয়ে পাস করবে, মধ্যবিন্দু স্থানাঙ্ক হচ্ছে 7/2, 4। এই মধ্যবিন্দু স্থানাঙ্ক কি? 7/2, 4, 7/2, 4, এটা হচ্ছে মধ্যবিন্দুটা স্থানাঙ্ক। তাহলে লম্ব রেখাটা যদি এই বিন্দুগামী হয়, তাহলে এই বিন্দুটা দিয়ে এই ইকুয়েশনটা সিদ্ধ হবে, স্যাটিসফাইড হবে। তাহলে এই বিন্দুটা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে 7/2, 4 বিন্দুটি বসিয়ে পাই, বিন্দুটি বসিয়ে পাই, বিন্দুটা বসিয়ে পাই, কি পাই? এক্স এর জায়গায় 7/2, ওয়াই এর জায়গায় 4 প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমাদের কে এর মানটা চলে আসবে। তো কে এর মানটা কি আসবে ভাই দেখো, বা কে ইকুয়ালস টু, এটা কি -8টা এই পাশে গেলে +8 হয়ে যাবে, 7/2টা ডান দিকে গেলে -7/2 হয়ে যাবে। হ্যাঁ, এটা গুণ করে দিছি, 4 2 8, এটা ডানে গেল প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল। তাহলে এটা কি হবে? 8 2 16 বিয়োগ 7, 16 বিয়োগ 7 মানে হচ্ছে 9/2, 9/2। তো কে এর ভ্যালু 9/2। এখন কে এর ভ্যালুটা এখানে বসাই দিলেই হবে। অতএব এলএম রেখাংশের লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ লিখবো, অতএব এলএম এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ, এলএম এর লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস কে এর ভ্যালু হচ্ছে 9/2 প্লাস 9/2 ইকুয়ালস টু 0। তুমি চাইলে 2 দিয়ে গুণ করে দিতে পারো, উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলে এটা হবে হচ্ছে তোমার টোয়াইস এক্স মাইনাস 4y প্লাস 9 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আমাদের আনসারটা। ঠিক আছে, এটা আমাদের আনসারটা। কিভাবে করলাম অঙ্কটা? আরো একভাবে হইতো, আমি কিভাবে করছি, আমাদেরকে এই এম বিন্দু আর এল বিন্দুর সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। মানে এমন একটা রেখা যেটা হচ্ছে এই রেখাটার উপর লম্ব এবং এই রেখাটাকে সমান 2 ভাগে ভাগ করছে, মানে মধ্যবিন্দু দিয়ে পাস করছে। আসলে এই রেখাটার ইকুয়েশনটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, সো এই রেখাটার ইকুয়েশন বের করতে হবে। তো আমরা প্রথমে কি করছি, এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণটা বের করে নিছি, এই সূত্র দিয়ে সংযোগ রেখার সমীকরণটা বের করে ফেললাম। তারপরে যেটা করছি, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্কটা বের করে ফেলছি, মধ্যবিন্দুটা হচ্ছে এটা, মধ্যবিন্দুর ফর্মুলা দিয়ে। এরপর যেটা করছি সেটা হচ্ছে এলএম রেখার উপর লম্ব রেখার সমীকরণ কি হয়। এলএম রেখাটা তো এটা, এটার উপর লম্ব রেখার সমীকরণ হচ্ছে এক্স এর সহগটা ওয়াই এর কাছে গেল, ওয়াই এর সহগটা এক্স এর কাছে গেল। তাহলে এক্স এর সহগ 2 যাবে ওয়াই এর কাছে, 2y হবে, ওয়াই এর সহগ 1 আসবে এক্স এর কাছে, মানে 1x হবে, আর মাঝখানের চিহ্নটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ঠিক আছে, এগুলো সবই কিন্তু তোমাদেরকে আগে থিওরি ক্লাসে শেখানো হয়েছে। তার সাথে একটা কনস্ট্যান্ট হবে কে। এখন আমাদের টার্গেট হচ্ছে কে এর ভ্যালুটা বের করা।
এখন এই লম্ব রেখাটা যদি এই বিন্দুগামী হয় তাহলে এই বিন্দু দিয়ে ইকুয়েশনটা স্যাটিসফাই করব। এক্স এর জায়গায় 7/2, ওয়াই এর জায়গায় 4 বসাবো। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। কে এর ভ্যালুটা এখানে বসাই দিলাম, তাহলে আমাদের আনসার চলে আসে। এটাই আনসার। একটু সুন্দর দেখানোর জন্য উভয় পক্ষকে আমরা 2 দিয়ে গুণ করে লিখছি। ওকে? তাহলে এটাও হয়ে গেল খ নাম্বারটা। এবার দেখো গ নাম্বারটা, দুইটা শেষ। এবার কি বলছে, এম এন ও এনএল রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। ঠিক আছে? এই যে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, স্থূল কোণের সমদ্বিখণ্ডক না সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক সেটা কিন্তু এখানে চায় নাই, চাইলে ওইটাও লাগতো। তো চলো আমরা এম এন আর এল এন, ঠিক আছে, ওকে ফাইন, আমাদের এম এন কোনটা, এম এন, তাহলে আমাকে বলো এম এন রেখার সমীকরণ বের করি। চলো এম এন রেখার সমীকরণ, এম এন এর সমীকরণ, এম এন এর সমীকরণ কিভাবে বের করবো, এম এন ওই যে এই সূত্রটা দিয়ে, এই সূত্রটা দিয়ে দুই বিন্দুগামী রেখার সমীকরণ। ঠিক আছে? তাহলে একবারই লিখি, সূত্রটা লিখলাম না, হ্যাঁ এই সূত্রটা বারবার লিখবো না। এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস 5 ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ওকে, তাহলে এখন আসো কি আসে, এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 3 ইকুয়ালস টু ওয়াই মাইনাস 5 ডিভাইডেড বাই 1। তাহলে এখান থেকে আসতেছে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু মাইনাস 3y প্লাস 15, 3 5 15। তাহলে এখান থেকে আসতেছে তোমার এক্স প্লাস থ্রাইস ওয়াই মাইনাস এক্স প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 15, এই পাশে আসলে মাইনাস 18 ইকুয়ালস টু 0। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে এম এন রেখার সমীকরণ। এবার আসো আমরা এনএল রেখার সমীকরণ বের করবো। হ্যাঁ এনএল, এনএল মানে হচ্ছে এন আর এল। ওকে ফাইন, তাহলে এনএল রেখার সমীকরণ, এনএল এর সমীকরণটাও বের করব আগের মতোই, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই মাইনাস 2 ইকুয়ালস টু ওয়াই মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 1। এখন দেখো এই মাইনাস আর এই মাইনাস, দুইটা মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, বা মাইনাসে মাইনাসে কাটা চলে যাবে, এই মাইনাস আর এই মাইনাস কাটা হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি যে এক্স মাইনাস 4 ইকুয়ালস টু টোয়াইস ওয়াই মাইনাস 6। ঠিক আছে? ওকে, মাইনাসটা নাই, মাইনাস মাইনাস ভ্যানিশ হয়ে গেছে, তাহলে টোয়াইস ওয়াই মাইনাস 6। তাহলে সবকিছুকে বাইরে নিয়ে আসলে এক্স মাইনাস 4, এটা হবে হচ্ছে, সবকিছুকে বাইরে যদি নিয়ে আসি দেখতে পাবা, নিচে লিখলে দেখা যাবে তো না, বা সরি, বা এক্স মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস 4 প্লাস 6 মানে প্লাস 2 ইকুয়ালস টু 0। ঠিক আছে? এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0। দুইটা রেখার সমীকরণ আমরা বের করে ফেললাম। এখন এই রেখা দুইটার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক কয়টা? অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে দুইটা। অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক কিভাবে দুইটা হয়? তো রেখা দুইটা যদি এরকম হয়, হ্যাঁ, তাহলে এই যে এইটা হচ্ছে একটা সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে আরেকটা সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে এই কোণের, এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক, এটা হচ্ছে এই দুইটা কোণের সমদ্বিখণ্ডক। সো এই সমদ্বিখণ্ডক দুইটা সমীকরণ এবার আমরা বের করব। তাহলে লিখব রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। কি হবে? যে কোনো একটা রেখা, দুইটা রেখার মধ্যে যে কোনো একটা রেখা প্রথমে লিখবো, এক্স প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 18, যে কোনো একটা প্রথমে লিখলাম,
ডিভাইডেড বাই ওই রেখাটার এক্স এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগের বর্গ। এক্স এর সহগ 1, 1 এর বর্গ, ওয়াই এর সহগ 3, 3 এর বর্গ। ঠিক আছে, ইকুয়ালস টু প্লাস মাইনাস আরেকটা রেখা যেটা আছে এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস 2, এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস 2 ডিভাইডেড বাই এক্স এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগ -2 এর বর্গ। ঠিক আছে, এখন আমরা ক্যালকুলেশন করব। এটা আসবে হচ্ছে এক্স প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 18 ডিভাইডেড বাই 3 3 9 আর 1 10। ঠিক আছে, 10, তাহলে √10 আর এইটা আসতেছে প্লাস মাইনাস এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস 2, 2 2 4 1 5 √5। ঠিক আছে, এখন দেখো তবে √10 কে √10 এটাকে আমি লিখতে পারি এইভাবে √5 × 2, তার মানে √5 × √2 লিখতে পারি না ভাইয়া? √10 এর জায়গায় আমি লিখতে পারতাম √5 × √2, তাহলে যেটা সুবিধা হইতো √5 দুটা কাটা যেত, একবারই লিখি। তাহলে √10 এর জায়গায় আমি লিখতেছি √5 × √2, তাহলে এখান থেকে √5 আর এখান থেকে √5 কাটা, তাহলে বা এক্স প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 18 ইকুয়ালস টু, হ্যাঁ, প্লাস মাইনাস √2, এই √2 দিয়ে এটাকে গুণন হবে এক্স মাইনাস টোয়াইস ওয়াই প্লাস 2। ঠিক আছে, এবার প্লাস নিয়ে একবার ক্যালকুলেশন করব, মাইনাস নিয়ে আরেকবার ক্যালকুলেশন করব। তাহলে আমরা এবার লিখবো প্লাস নিয়ে পাই, প্লাস নিয়ে পাই, প্লাস নিয়ে পাই এক্স প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 18, এক্স প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 18 ইকুয়ালস টু, প্লাসটা নিচ্ছি শুধু √2 এক্স মাইনাস 2 × √2, 2 ইন্টু এ পাশে চলে যাচ্ছে, এটা চাপাই লিখি। হ্যাঁ, আমি লিখতেছি প্লাস নিয়ে কি পাচ্ছি, এক্স প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 18 ইকুয়ালস টু √2x মাইনাস 2√2y প্লাস 2√2। ওকে, এখন সবকিছুকে যদি আমি এক সাইডে নিয়ে যাই, তাহলে কি হইতে পারে, সবকিছুকে ধরো আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে এক্স আছে, এখানে √2x আছে, এটা বাইরে চলে আসলে এক্সটা যদি কমন নেই, তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস √2x, এখানে 3y, এখানে মাইনাস 2√2y, এটা পাশে আসলে প্লাস হয়ে যাবে, ওয়াইটা কমন নিলে 3 প্লাস 2√2y, এটা -18, এটা 2√2, তাহলে এটা হবে -18 মাইনাস 2√2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা ইকুয়েশন, একটা সমদ্বিখণ্ড, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা আনসার, এটা কিন্তু একটা আনসার। আরেকটা আনসার কি হবে, মাইনাস নিয়ে ক্যালকুলেশন করে আমরা আরেকটা আনসার পাবো। ঠিক আছে, তাহলে এবার মাইনাস নিয়ে কি পাবো, এক্স প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 18, এক্স প্লাস থ্রাইস ওয়াই মাইনাস 18 ইকুয়ালস টু মাইনাস √2x। দেখো মাইনাসটা নিচ্ছি, মাইনাস √2x মাইনাস √2 ইন্টু -2y মানে হচ্ছে প্লাস 2√2y আর মাইনাস 2√2, ঠিক আছে, -2√2। ওকে, -2√2। ওকে, তো সবকিছুকে যদি এক পাশে নিয়ে আসি, তাহলে এটা বাইরে আসলে প্লাস হয়ে যাবে, এক্স কমন নিলে 1 প্লাস √2 ইন্টু এক্স প্লাস 3y, আর এটা বাইরে আসলে মাইনাস হয়ে যাবে, ওয়াইটাকে যদি কমন নেই 3 মাইনাস 2√2y -18 প্লাস 2√2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন, আরেকটা সমদ্বিখণ্ড। শেষ। ঠিক আছে, দুইটা সমদ্বিখণ্ডকে আমরা পেয়ে গেলাম।
আমি আরেকবার বুঝাই দিই তোমাদেরকে, ঠিক আছে? কি বলছে ভাই, এখানে দুইটা রেখা দেওয়া আছে। একটা হচ্ছে তোমাদের আহ একটা হচ্ছে তোমাদের এমএন রেখা। প্রথমে আমরা এমএন রেখার সমীকরণটা বের করে ফেললাম এই ফর্মুলাটা ইউজ করে, দুই বিন্দুগামী রেখার সমীকরণ ইউজ করে। তো এমএন রেখার সমীকরণটা বের করে এখানে রাখলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার এমএন রেখার সমীকরণ। এরপরে আমাদের বের করতে হবে এনএল রেখা। এন এল মানে এইটা আর এইটার সংযোগকারী রেখা। তো একই সূত্র দিয়ে আবার আমরা এই রেখাটার ইকুয়েশনে বের করে রাখলাম। এখন এই দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে চারটা কোণ তৈরি হয়। এটা কিন্তু আমরা গতদিন শিখছিলাম, গত কোন একটা ক্লাসে শিখছিলাম। হ্যাঁ, যে দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে চারটা কোণ তৈরি হয়, যার মধ্যে এই দুইটা কোণ হচ্ছে বিপ্রতীপ কোণ বলের সমান, এবং এদের এই দুইটার সমদ্বিখণ্ডক হচ্ছে তোমার এই রেখাটা, এই কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে এই রেখাটা, আর এই দুইটা কোণও বিপ্রতীপ কোণ বলের সমান, এদের সমদ্বিখণ্ডক হচ্ছে আমার এই রেখাটা। এই অরেঞ্জ আর পিঙ্ক কালারের রেখাটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এই দুইটার ইকুয়েশন আমাদের বের করতে হবে। ইকুয়েশন বের করার ফর্মুলা ছিল, সেটা হচ্ছে যে কোনো একটা রেখার সমীকরণ ডিভাইডেড বাই √x এর সহগের বর্গ যোগ y এর সহগের বর্গ প্লাস মাইনাস আরেকটা রেখার সমীকরণ ডিভাইডেড বাই x এর সহগের বর্গ যোগ y এর সহগের বর্গ। এবার আমরা ক্যালকুলেশনটা করতে থাকবো, সিম্পলিফিকেশন করতে থাকবো, সরল করতে থাকবো। সরল করে প্লাস নিয়ে একবার আনসার বের করব, মাইনাস নিয়ে আরেকটা আনসার বের, ঠিক আছে? সো তিনটা সিকিউ আমরা দেখে, মানে একটা সিকিউ দেখে ফেললাম। একটা সিকিউ তিনটা পার্ট থাকে, ক খ গ। সো তিনটা পার্টি আমরা দেখে ফেললাম। সো তিনটা পার্টি আমরা সুন্দর মতো কারা কারা বুঝছি, ঠিক আছে? তিনটা পার্টি আমরা সুন্দর মতো কারা কারা বুঝছি কমেন্ট সেকশন আমি চালু করে দিছি। এখন তোমরা চাইলে আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর আমার যদি অঙ্ক করতে কোথাও স্লিপ অফ পেন হয়ে থাকে সেটাও বলতে পারো, ঠিক আছে? নিশাদ বলছে ভাই আমার নোট কেমন হয়েছে? ভাই তোমাদের সবার নোটই অনেক সুন্দর হয়েছে। এবং একটা কথা অনেস্টলি স্পিকিং, আমি তোমাদেরকে যখন এই নোট খাতা তৈরি করার জন্য সবার উদ্দেশ্যে আমি আহ্বান জানাইছি, তো আমি এটা প্রত্যেক ব্যাচেই করি। কারণ একটা চ্যাপ্টার পড়ানো হইলে ওই চ্যাপ্টারটা টিচার পড়ায় ফেলছে তার মানে এই না যে চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। এটার মেইন দায়িত্বটা হচ্ছে স্টুডেন্টদের, ঠিক আছে? মেইন দায়িত্বটা স্টুডেন্টের কাজ হচ্ছে এই চ্যাপ্টারটার উপরে ভালো করে একটা সময় ইনভেস্ট করা, টাইম ইনভেস্ট করা। তোমরা হয়তো বলবো ভাই টাইম তো পাওয়া যায় না, ভাই টাইম পাওয়া যায় না, কিন্তু এরপরও টাইমটা ইনভেস্ট করতে হয়। সো এই ইনভেস্টটা অনেকেই করতে চায় না। আমরা সবাই সাকসেসফুল হইতে চাই, বাট সাকসেসফুল হওয়ার জন্য যতটুকু এফোর্ট দেওয়া দরকার সেই এফোর্টটা দিতে চাই না। এটাই হচ্ছে প্রবলেম। আমরা সাকসেসফুল হব, কিন্তু সাকসেসফুল হওয়ার জন্য প্রয়োজনীয় টাইমটা ইনভেস্ট করব না। এটা দ্বিমুখিতা হয়ে গেল না? দুইটা তো কনফ্লিক্ট করে একটার সাথে আরেকটা। সো তোমরা যে এত সংখ্যক স্টুডেন্ট নোট সাবমিট করবা তোমাদের ব্যাচ থেকে, এটা আসলে আমিও ভাবি নাই, আমাদের নলেজ টিমের মেম্বাররাও ভাবে নাই যে এত নোট সাবমিশন আসবে। সো এটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে না, HSC 27 ব্যাচ তোমরা নতুন শুরু করছো এবং তোমাদের মধ্যে সেই উদ্দীপনাটা আছে, ঠিক আছে? অনেকেই আছো যারা লাইভ ক্লাস করো না, রেকর্ডেড ক্লাস করো, এরকম অনেক মুখ পাইছি যে নামগুলো আমার চেনা না, লাইভে কমেন্ট করে না, সম্ভবত এটা রেকর্ডেড ক্লাস করে, কিন্তু ঠিকই নোট জমা দিছে। এটা খুবই ভালো লাগছে, ঠিক আছে? অনেকে রিকোয়েস্ট করছো ভাইয়া নোট খাতাটা তৈরি শেষ করতে পারো নাই, বা বিভিন্ন টেকনিক্যাল প্রবলেমের কারণে সাবমিট করতে পারো নাই। নো ইস্যুস ভাই, তুমি যদি নোট খাতা তৈরি করে থাকো, কোনো কারণে তুমি সাবমিট করলা না, কোনো অসুবিধা নেই। তুমি টাইম ইনভেস্ট করছো, এটাই আমি চাই। নোট খাতা সাবমিট করলা কি করলা না এটা তো মানে এটা সেকেন্ডারি ইস্যু। তুমি যে কাজ করছো এটাই হচ্ছে মেইন কথা, ঠিক আছে? এটা রেজাল্ট তুমি পাবা। তুমি দেখো যে যারা যারা নোট খাতা তৈরি করছো তাদের কাছে এখন কেমন লাগতেছে। এই পুরা চ্যাপ্টারটার উপরে নোট খাতা বানায় ফেলছো, এত বিশাল বিশাল পেজ, 150, 200, 250 পেজ তোমরা নিজেরা লিখছো হাতে হাতে। এর ফলে কি হয়েছে, তোমার এখানে টাইম ইনভেস্ট করতে হয়েছে, প্রচুর পরিশ্রম করতে হয়েছে, রাত জাগতে হয়েছে। তো সবকিছু মিলে অনেক কষ্ট করতে হয়েছে, এফোর্ট দিছো। আমি তোমাদেরকে এটাই বলি ভাই, এফোর্ট দিয়ে যাও। তুমি রেজাল্টের কথা চিন্তাও করো না, রেজাল্টের কথা কখনোই চিন্তা করবা না। তোমার কাজটা তুমি করেছো, রেজাল্ট তুমি পাবা ভবিষ্যতে। তো ভবিষ্যৎ কবে আসবে না আসবে, ততদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা, তুমি বেঁচে থাকবা কিনা, দুনিয়ার ঠিক মতো চলবে কিনা, তার কোনো গ্যারান্টি নেই। তুমি বর্তমানের কাজটা করেছো, ঠিক আছে? ভবিষ্যৎ নিয়ে ভাবলে অনেক সময় হতাশ হয়ে যাবে। সো ভাবতে নেই, তুমি আগে বর্তমানে ভাবো। হ্যাঁ, আমাদের জীবনে অতীত আর ফিউচার এই দুইটা আসলে কখনোই
টাচ করা যায় না, সবসময় বর্তমানটাকে টাচ করা যায়, বর্তমানেই কাজ করা যায়। তুমি বর্তমান নিয়ে কাজ করো, তোমার ফিউচারটা চেঞ্জ হবে। ঠিক আছে, বর্তমানে ভালো কাজ করো, ফিউচারটা ওইভাবেই চেঞ্জ হবে। ওকে, সো টেনশন করো না। তোমাদের আমি দেখি যেটা, যে ম্যাক্সিমাম মানুষজনের মধ্যে টেনশন কাজ করে, এবং এটার অনেক কারণও আছে। কারণ আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কন্টিনিউয়াসলি টেনশন পুশ করে। সো এই কারণে আমাদের আসলে নিজেদের মধ্যেও টেনশনটা তৈরি হয়ে যায়। হ্যাঁ, আমি শিখতে বা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে খুব ভালো পড়তেছি, ওই টিচার আমাকে যা বুঝায় ভালো বুঝায়। সব টিচারের সাথে কিন্তু ভাই সব স্টুডেন্টের অ্যাডজাস্টমেন্টও হয় না। আমার সাথে তোমার কানেক্ট করার ব্যাপার আছে। সো আমার পড়ানো তোমার কাছে পছন্দ হচ্ছে, তুমি পড়ে বেনিফিটেড হচ্ছ, কিন্তু মাঝখান থেকে তোমার প্রতিবেশী এসে বলবে অনলাইনে তো পড়া হয় না, অফলাইনেই পড়তে হবে। হ্যাঁ, অনলাইনেও পড়া হয়, অফলাইনেও পড়া হয়। আবার বললে কোনোটাতেই পড়া হয় না, অনলাইনেও পড়া হয় না, অফলাইনেও পড়া হয়। হ্যাঁ, পড়াটা আসলে নিজের কাছে। তো তুমি যদি প্রতিবেশীর কথা কনফিউজড হয়ে যাও, তখন তোমার কনফিডেন্সটা কমে যাবে, আমার উপর আস্থা কমে যাবে। আর যখন আমার উপর আস্থা কমে যাবে, টিচারের উপর যদি আস্থা কমে যায়, তাহলে টিচারের পড়ানো টপিকটার উপরেও তোমার আসলে কনফিডেন্স কাজ করবে না। ঠিক আছে, সো যে কোনো একটাতে স্টিক থাকতে হবে, নিজের বিবেক বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। পাড়া প্রতিবেশী অনেক কথাই বলবে, দিন শেষে তোমার কাজ, তোমার এফোর্ট যখন রেজাল্ট নিয়ে দিবে, তখন দেখবে যে সবাই চুপ হয়ে গেছে। ঠিক আছে, সো নিজের উপরে বিশ্বাস রেখে আগায় যাও। ঠিক আছে, কে কি বললো না বললো এটা আসলে ডাজন্ট ম্যাটার। তুমি যদি আমার ক্লাস করে মনে হয় যে না, সৌরভ ভাই অনেক কঠিন করে পড়ে, অনেক কিছু ইয়ে করে, ওকে ফাইন, তুমি পড়ো অফলাইনে, অসুবিধা নেই। আর তুমি যদি দেখো যে না ভাই শিখর ক্লাস করে হয়ে যাচ্ছে, তো করো না, অসুবিধা কি। অনলাইনে অনেক খারাপ কিছু হয়, আবার চাইলে অনেক ভালো কিছু হইতে পারে। কি হবে না হবে সেটা তোমার উপরে, তুমি জিনিসটাকে কিভাবে কাজে লাগাইতেছো। ঠিক আছে, ওকে, সো ওভার থিঙ্ক করো না ভাই। এখন তোমাদেরকে একটা কথা বলি, যদিও এই অঙ্কটাতে চায় নাই, বাট কোনো একটা অঙ্কে চাইতে পারতো। সেটা হচ্ছে এই দুইটা সমদ্বিখণ্ডক, একটা হচ্ছে এটা আনসার, এটা হচ্ছে আরেকটা এটা আনসার, এদের মধ্যে কোনটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক আর কোনটা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, এটা পরীক্ষা চাইতে পারে, যে কোনটা স্থূলকোণের কোনটা সূক্ষ্মকোণের চিহ্নিত করো। অথবা পরীক্ষায় বলতে পারে যে এই রেখাদ্বয় অন্তর্ভুক্ত স্থূলকোণের সমদ্বিখণ্ডকটা বের করো, অথবা অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকটা বের করো, স্পেসিফিক ভাবে বলে দিতে পারে। তো যদি বলতো, তাহলে অঙ্কটা কিভাবে করতাম, তাহলে কি করতে হইতো, কোনটা স্থূলকোণ কোনটা সূক্ষ্মকোণ, তখন আমরা কিভাবে বুঝবো? মনে আছে টেকনিকটা কি বলছিলাম, যে রেখা দুইটা, এই যে রেখা দুইটা, এটা একটা রেখা, এটা একটা রেখা, রেখা দুইটার এক্স এর সহগ দুইটা গুণ করব। এক্স এর সহগ 1, এক্স এর সহগ 1, এটা রাফের মধ্যে করতে পারো। হ্যাঁ, এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 1, তাহলে এক্স এর সহগ দুইটা গুণ করলাম 1 × 1, তারপরে হচ্ছে যোগ ওয়াই এর সহগ দুইটা গুণ করব, ওয়াই এর সহগ হচ্ছে 3, এখানে ওয়াই এর সহগ হচ্ছে -2, তাহলে 3 আর -2 গুণ করব। গুণফলটা কত আসবে ভাইয়া? এটা আসতেছে 1, এটা আসতেছে -6, তার মানে গুণফলটা আসতেছে -5। ঠিক আছে, a1 a2 প্লাস b1 b2, এক্স এর সহগ দুইটার গুণফল যোগ ওয়াই এর সহগ দুইটার গুণফল। এখন গুণফলটা আসতেছে -5, মানে গুণফলের চিহ্ন নেগেটিভ। তাহলে গুণফলের চিহ্ন যদি নেগেটিভ হয়, এই গুণফলের যেই চিহ্ন, সেই চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়। তাহলে গুণফলের চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস চিহ্নটা নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো। তাহলে মাইনাস নিয়ে আমরা কি পাইছি, এটা হচ্ছে আমাদের স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে এইটা কিন্তু ভাইয়া স্থূলকোণের সমদ্বিখণ্ডক, এটা আমরা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এটা এই অঙ্কের জন্য না, বাট প্রশ্নটা যদি চেঞ্জ করে দিত তখন কিন্তু লাগতো। এটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। ঠিক আছে, আবার দেখো, তাহলে মাইনাস চিহ্ন নিয়ে আমরা স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাবো, তাহলে প্লাস চিহ্ন নিয়ে আমরা অটোমেটিক সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো। এইটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আমরা কি সবাই বুঝতে পারছি? ক্লিয়ার হইলে ভাইয়াকে একটু ক্লিয়ার লিখে জানায় দাও। ঠিক আছে, আর যদি ভাইয়া এই ভ্যালুটা 0 হইতো, এই ভ্যালুটা যদি 0 হইতো, তাহলে কি হইতো বলতো? বলছিলাম, সব কিন্তু বলছিলাম। ওকে ভাই, নোটের রেজাল্ট দিবেন না? নোটের রেজাল্ট দেওয়া হবে ভাইয়া, অবশ্যই দেওয়া হবে। আর যদি এই ভ্যালুটা 0 হইতো, তার মানে রেখা দুইটা লম্বভাবে ছেদ করছে, এখানে সবগুলা কোণই সমকোণ, কোনো স্থূলকোণ বা সূক্ষ্মকোণ নাই। ওকে ওকে, এবার আসো 2 নাম্বার সিকিউটা দেখো। 2 নাম্বার সিকিউটা কি বলছে, একটা গ্রাফ দেওয়া আছে,
দেখো তোমাদের কিন্তু সিকিউ কোশ্চেন মানে ক্রিয়েটিভ কোশ্চেন, এবং ক্রিয়েটিভ কোশ্চেন কিন্তু আসলেই ক্রিয়েটিভ হয়। বইয়ের ম্যাথ গুলাতে এরকম চিত্র টিত্র আঁকা নেই, ওখানে বাংলায় বর্ণনা করা আছে যে এত এত বিন্দুগামী রেখা এরকম। বাট তোমাদের ক্রিয়েটিভ কোশ্চেনে কিন্তু এরকম ক্রিয়েটিভ ভাবে ছবি আঁকা থাকে, এখান থেকে তোমাকে রেখা ইকুয়েশন বের করতে হয়। সো এখানে একটা গ্রাফ দেওয়া আছে এবং প্রথম প্রশ্নটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -1। একটা সরলরেখার সমীকরণ যার ঢাল -1 এবং মূল বিন্দু হতে যার দূরত্ব 2 একক। বলতো রেখাটার ঢাল কি নেগেটিভ না? রেখাটার ঢাল কিন্তু নেগেটিভ। আর নেগেটিভ ঢাল বিশিষ্ট সরলরেখা দেখতে কেমন হয় মনে আছে? নেগেটিভ ঢাল বিশিষ্ট সরলরেখা দেখতে কেমন হবে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি করবে? স্থূল কোণ তৈরি করে থাকবে, যে এরকম স্থূল কোণ তৈরি করে থাকবে, মনে আছে? আর দেখো তো এই যে এই রেখাটা, চিত্রটা দেখেই বোঝা যাচ্ছে না এই কোণটা সূক্ষ্ম কোণ? এই কোণটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে এই রেখাটার ঢাল হবে পজিটিভ। চিত্র দেখেই বুঝতে হবে। এটাই হচ্ছে স্মার্টনেস। তোমার তোমার মতো যখন আমি ছিলাম, আমার এই স্মার্টনেস ছিল না, কারণ আমাকে এইভাবে কেউ শিখায় নাই। তারপর আমি বুয়েট ভর্তি পরীক্ষায় চান্স পাইছি, সিএসসি তে পড়ছি। কারণ কি? এটার একটা কারণ ছিল, আমি অনেক কিছু হয়তো জানতাম না, বাট আমার পরিশ্রম অনেক বেশি ছিল। বইয়ে যা ছিল তার সবকিছু আমি পারতাম। হ্যাঁ, তো আমার প্রচন্ড পরিশ্রম অধ্যবসায় কাজ দিতে হয়েছে, এফোর্ট দিতে হয়েছে। তো আমার জ্ঞান একটু কম থাকলেও আমি আমার এফোর্ট দিয়ে জ্ঞানের সীমাবদ্ধতাকে আমি জয় করতে পারছি। আর তোমাদের কিন্তু এখন আমি অনেক কিছু জানাচ্ছি। দেখো এই রেখাটা সূক্ষ্মকোণ তৈরি করে আছে এক্স অক্ষের ডান দিকের সাথে, এই রেখাটা ঢাল হবে পজিটিভ। আর এখানে ঢাল নেগেটিভ মানে কি? আরেকটা রেখা যেটা এটা হচ্ছে এরকম করে আছে। এনিওয়ে এটা লাগবে না, চিত্রটা লাগবে না। তো যার রেখাটা ঢাল হবে -1 এবং মূল বিন্দু হতে যার দূরত্ব 2 একক। ঠিক আছে, ওকে ফাইন। ধরি নির্ণেয় সরলরেখার সমীকরণ, নির্ণেয় সরলরেখার সমীকরণ এটা হচ্ছে তোমার y = mx + c। mx + c কেন নিলাম ভাইয়া? কারণ এখানে ঢালটা দেওয়া আছে, তাহলে আমি m এর ভ্যালুটা বসাই দিতে পারি। বা y = m এর ভ্যালু -1, তাহলে -x + c, সবকিছুকে যদি এক পাশে নিয়ে আসি তাহলে x + y - c = 0। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সরলরেখার সমীকরণ। এটাই নির্ণেয় সরলরেখার সমীকরণ। শুধুমাত্র c এর ভ্যালুটা আমাকে এখন বের করতে হবে। জাস্ট c এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? আর কিচ্ছু না। এখন বলছে কি মূল বিন্দু হতে এই রেখাটার দূরত্ব 2 একক। মূল বিন্দু মানে কি? 0 0 বিন্দু। তাহলে আমি একটু লিখবো যে 0 0 বিন্দু থেকে, 0 0 থেকে রেখাটির লম্ব দূরত্ব, রেখাটির লম্ব দূরত্ব বা দূরত্ব যাই লেখো না কেন একই জিনিস, রেখাটির দূরত্ব। কোনো একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বের করার নিয়মটা মনে আছে? বিন্দুটা মানে 0 0 বিন্দুটা x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসাবো, x এর জায়গায় ভুজ, y এর জায়গায় কোটি বসাবো। 0 + 0 - c ডিভাইডেড বাই √ওভার x এর সহগের বর্গ, x এর সহগ 1, y এর সহগ 1, তাহলে x এর সহগের বর্গ যোগ y এর সহগের বর্গ। আর এখানে একটা মডুলাস সাইন, এখানে একটা মডুলাস সাইন, ঠিক আছে? দূরত্ব সবসময় পজিটিভ হয়, দ্যাটস ওয়াই মডুলাস সাইনটা ইউজ করলাম, ঠিক আছে? ওকে, এখন এই দূরত্বটা হচ্ছে তোমাদের 2 একক, ঠিক আছে? বা এখান থেকে এখন লিখতে পারি প্রশ্ন মতে, এই পাশে চলে আসি। প্রশ্ন মতে এটা কত আসতেছে ভাই? এটা কত আসতেছে? উপরে আসতেছে মডুলাস অফ -c আর ডিভাইডেড বাই √2, এটা আসতেছে, তাই না? ওকে, প্রশ্ন মতে মডুলাস অফ -c ডিভাইডেড বাই √2 ইকুয়ালস টু হচ্ছে 2 একক। তাহলে পরের লাইনে আমি পাচ্ছি মডুলাস অফ -c ইকুয়ালস টু 2√2, ঠিক আছে? ইকুয়ালস টু হচ্ছে 2√2। এখন যদি আমি মডুলাসটা উঠাই দিই তাহলে আমার কি করতে হবে? একটা প্লাস মাইনাস এই পাশে অথবা এই পাশে যে কোনো এক পাশে একটা প্লাস মাইনাস লিখতে হয়। 2√2, এখন তুমি মাইনাস নিয়ে একবার পাবা, মাইনাস নিয়ে, মাইনাস না প্লাস নিয়ে একবার ক্যালকুলেশন করি, -c ইকুয়ালস টু 2√2 বা c ইকুয়ালস টু -2√2, ঠিক আছে? আর যদি আমরা মাইনাস নিয়ে ক্যালকুলেশন করি তাহলে -c ইকুয়ালস টু, এখান থেকে মাইনাসটা যদি নেই -2√2 বা c ইকুয়ালস টু 2√2, তাহলে c এর দুইটা ভ্যালু পাচ্ছি। c এর দুইটা ভ্যালু পাচ্ছি, কেন দুইটা ভ্যালু পাচ্ছি এটা কি আমরা ভিজুয়ালাইজ করতে পারছি?
আমি কিন্তু অঙ্ক করার আগেই বুঝে গেছিলাম এখানে দুইটা আনসার হবে। কিভাবে বুঝছিলাম সেটা তোমাদের সাথে এখনই শেয়ার করব। তাহলে এখন সি এর ভ্যালুটা এখানে বসায় দিতে হবে। সি এর ভ্যালু যদি বসায় দাও তাহলে হচ্ছে অতএব নির্ণয় সরলরেখা, অতএব নির্ণয় সরলরেখা, সরলরেখা কি হবে, এক্স প্লাস ওয়াই মাইনাস সি। এটা যদি বসো মাইনাস মাইনাস টু রুট টু মানে হচ্ছে প্লাস টু রুট টু, আর তুমি যদি এইটা বসাও তাহলে মাইনাস, একবারেই তুমি প্লাস মাইনাস দিতে পারো, অথবা দুইটা সরলরেখা আলাদা করে লিখতে পারো যে এক্স প্লাস ওয়াই প্লাস টু রুট টু ইকুয়ালস টু জিরো, অথবা ওইটাই মনে হয় ভালো হয় না, আলাদা করে একটু লিখি, একটু কষ্ট করি, অথবা অথবা এক্স প্লাস ওয়াই মাইনাস টু রুট টু ইকুয়ালস টু জিরো। কারণটা কি বলি এখন তোমাকে, কারণটা কি, কিভাবে আমি অঙ্ক করার আগে বুঝে গেছিলাম এখানে দুইটা দুইটা আনসার হবে। কারণ দেখো প্রশ্নটার মধ্যে এখানে বলা আছে, দেখো এই কারণগুলো অনুসন্ধান করতে জানতে হবে, কারণ এগুলাই তোমার ব্রেনটাকে খুলবে। ঠিক আছে, গতানুগতিক ধারায় অঙ্ক করলে অঙ্কের প্রতি ভালোবাসা কখনো জন্মাবে না। অঙ্ক তোমার কাছে হয়তো কিছু সূত্র আর সূত্রের অ্যাপ্লিকেশন মনে হবে, বাট অঙ্কের ভিতরে সৌন্দর্যটা কিন্তু এটা গ্রাফের মধ্যে। ঠিক আছে, তো গ্রাফটা দেখো, একটা সরল রেখার ঢাল -1, মানে রেখাটা এক্স অক্ষের সাথে স্থূলকোণ তৈরি করে আছে। তাহলে রেখাটা এরকম হইতে পারে এবং মূল বিন্দু থেকে এটা দূরত্ব 2 একক, তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 2 একক। এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে রেখাটা 2 একক দূরে আছে, রেখাটার ঢাল -1। কিন্তু ভাই 2 একক তো নিচের দিকেও হইতে পারতো না? তাহলে এই দিকেও তো হইতে পারতো, দেখো এই রেখাটাও, হ্যাঁ এই রেখাটাও কিন্তু হইতে পারে, এটাও কিন্তু স্থূলকোণ তৈরি করে আছে। এই যে এই কোণটা যেমন স্থূলকোণ, এই কোণটাও কিন্তু স্থূলকোণ, মানে এইটার ঢালও -1, আর এইটা কিন্তু ভাই 2 একক। ঠিক আছে, দুইটা রেখা, অঙ্কটার প্রশ্নটা পড়েই কিন্তু বোঝা যাচ্ছে এখানে দুইটা রেখা হবে, আর দুইটা রেখা পরস্পর সমান্তরাল হবে। দেখো রেখা দুইটা কিন্তু সমান্তরাল, খালি কনস্ট্যান্টের পার্থক্য। ঠিক আছে, সো একদম ভালো করে ফিল করতে পারছি কারা কারা অঙ্কটা। পূর্ণ পূর্ণ মাইনাস সি কেন রয়েছে, মডুলাস অফ মাইনাস সি, মডুলাস অফ মাইনাস সি, এবারে মডুলাসটা তুলে দিছি, ছিল শুধু মাইনাস সি আছে, মডুলাসটা তুলে দিলাম, এখানে প্লাস মাইনাস নিয়ে আসলাম। ঠিক আছে, অঙ্কগুলো ভাই ফিল করো। তুমি যদি এক্সট্রা অর্ডিনারি কিছু হইতে চাও তাহলে তোমার এফোর্টেও এক্সট্রা অর্ডিনারি কিছু থাকতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট অঙ্ক করবে, সূত্র বসাবে, অঙ্ক করবে, হ্যাঁ, সূত্র কিভাবে মনে রাখতে হয় এটা নিয়ে স্ট্রাগল করবে। আর যারা একটু ভালো কিছু হইতে চায়, এক্সট্রা অর্ডিনারি এফোর্ট দিতে চায়, তারা অঙ্কটা ফিল করবে, ডিপ ডেপতে যাবে। ঠিক আছে, একটা জিনিসের ডেপতে যাইতে হবে, তাহলে তোমার জিনিসটা ভালো লাগবে। ঠিক আছে, সো এই যে ভালো করার উপায় কি, ইন্টারে এত পড়া, হ্যাঁ ইন্টারে অনেক পড়া, প্রচুর পড়া, তোমার ভার্সিটি লাইফে এত পড়া হবে না। ঠিক আছে, ইন্টার লাইফে যতটা পড়া ইউনিভার্সিটি লাইফে এত পড়া হবে না, বাট ইন্টারের পড়ার মধ্যে একটা মজা আছে। যদি তুমি মজাটা নিতে পারো তাহলে ইন্টারের পড়া তোমার জন্য, আদারওয়াইজ তোমাকে অনেক সাফার করতে হবে। ঠিক আছে, ওকে। আমার মনে হচ্ছে তোমরা প্রচুর কমেন্ট করতেছো, এখন একটু কমেন্টটা বন্ধ রাখি, হ্যাঁ, কমেন্টটা বন্ধ রাখি আপাতত আর যারা প্রথম থেকে ক্লাসগুলো করতেছো তারা কিন্তু জানোই এখানে মডুলাস তুলে দিলে যে প্লাস মাইনাস আসে, এটা কেন আসে, এই মানে প্লাস মাইনাস যে আসে এই জিনিসটা কিন্তু বোঝানো হয়েছে, এর আগেও এরকম অঙ্ক করানো হয়েছে। আর হচ্ছে এটা কেন হয়, এটা যখন তোমরা হায়ার উচ্চতর গণিতে এই বাস্তব সংখ্যা বলে একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টার যখন পড়বা তখন বুঝবা আর কি, হ্যাঁ। তো ওকে, আমি আপাতত, কি বললো, 1 সেকেন্ড আমার সব কমেন্ট চলে গেছে, কোনো কমেন্টই আমি দেখতে পাচ্ছি না। এনিওয়ে থাক, এরকমই থাক, আমি তো আসলে কমেন্টটা আমার ডিস্ট্রাকশনস ক্রিয়েট করতেছিল। আমি একটু একটু হোল্ড করো, আমি একটু দেখে নিই।
ঠিক আছে, স্ক্রিনটা একটু ইয়ে হয়ে গেছে, কমেন্ট সেকশনটা দেখা যেতেছে না। আমরা 2 নাম্বার অঙ্কটা করব। 2 নাম্বার অঙ্কটা কি বলছে, এম এন রেখার সমত্রিখণ্ডক বিন্দু দ্বয়ের সাথে মূল বিন্দু যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে রেখাটা দেখতেছো এম এন রেখা, এম আর এটা হচ্ছে এন, ঠিক আছে। কমেন্ট আবার একটু বন্ধ করে দিই আমি, ওকে পজ করে দিচ্ছি, পজ চ্যাট, ওকে ওকে। আসো, এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমত্রিখণ্ডক বিন্দু। সমত্রিখণ্ডক বিন্দু মানে কি, সমান 3 ভাগে বিভক্তকারী দুইটা বিন্দু, সমান 3 ভাগে বিভক্তকারী এই দুইটা বিন্দু স্থানাঙ্ক এখন আমাদের বের করতে হবে। এই দুইটা বিন্দু স্থানাঙ্ক যদি বের করতে পারি, আর এটা হচ্ছে মূল বিন্দু 0 0, তিনটা বিন্দু স্থানাঙ্ক যদি আমরা বের করতে পারি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা কিন্তু আমরা সবাই জানি, তাই না? তাহলে আমাদের এখন সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। এম এন রেখার সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। ওকে, সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করবো, ওকে ফাইন। তাহলে আসো সমত্রিখণ্ডক বিন্দু স্থানাঙ্ক বের করি চলো। আর এটার জন্য কি করতে হবে, সূত্র মনে আছে? সূত্র মনে আছে? ওকে, ধরে নেই যে এইটা, এই প্রথম সমত্রিখণ্ডক বিন্দুটা 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে, প্রথমটা। তাহলে এম এন রেখার প্রথম সমত্রিখণ্ডক বিন্দু, বিন্দুটার নাম দেই, হ্যাঁ বিন্দুটার নাম দেই, এই বিন্দুটার নাম দিলাম পি বিন্দু, আর এইটার নাম দিলাম হচ্ছে কিউ বিন্দু। এটার নাম পি বিন্দু দিলাম আর এটার নাম কিউ বিন্দু দিলাম। তো সমত্রিখণ্ডক বিন্দু পি রেখাটিকে রেখাটিকে 1:2 অনুপাতে অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে, ঠিক আছে, ওকে। তাহলে অন্তর্বিভক্তকারী বিন্দুটার স্থানাঙ্ক কি হবে, অতএব পি বিন্দু স্থানাঙ্ক, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দু স্থানাঙ্ক কি হবে, m1x2 প্লাস m2x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। হ্যাঁ, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, 1 প্লাস 2 থাকবে নিচে, নিচে থাকবে 1 প্লাস 2, আর উপরে থাকবে 1 ইন্টু 9, 1 ইন্টু 9 প্লাস 2 ইন্টু মাইনাস 3, 2 ইন্টু মাইনাস 3, কমা আবারও 1 প্লাস 2, m1 প্লাস m2, আর এখানে m1 y2 প্লাস m2 y1, তাহলে m1 y2 5 প্লাস m2 y1 মাইনাস 1, ঠিক আছে। এটা কত আসতেছে, এটা 9 বিয়োগ 6, 9 থেকে 6 বিয়োগ করলে থাকতেছে হচ্ছে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে থাকতেছে 1, আর এটা হচ্ছে 5কে 5 বিয়োগ 2 মানে 3, 5কে 5 বিয়োগ 2 মানে 3কে 3 দিয়ে ভাগ করলে 1 থাকতেছে, তার মানে এটা হচ্ছে 1,1, 1,1, ওকে। পি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার আসো কিউ বিন্দু স্থানাঙ্ক। এখন কিউ বিন্দু স্থানাঙ্ক যখন বের করব, এইটা দেখো, এটা তখন কি হবে, কিউ বিন্দুটা কি করছে, এই দুইটা সংযোগ রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। তাহলে আমি এবার লিখবো, হ্যাঁ, যে কিউ বিন্দুটি বা এই লেখাটাই লিখবো, হ্যাঁ, এম এন রেখার দ্বিতীয় সমত্রিখণ্ডক বিন্দু কিউ রেখাটিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই লেখাটা লিখে নিব।
mn রেখার দ্বিতীয় সমত্রিখণ্ডক বিন্দু কিউ রেখাটিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কিউ বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আমরা লিখবো অতএব কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, m1 প্লাস m2, এই যে 2 প্লাস 1 ডিভাইড বাই m1 x2, m1 x2 এর ভ্যালু হচ্ছে 9 প্লাস m2 x1 1 ইন্টু -3, ঠিক আছে, কমা আবার 2 প্লাস 1 m1 y2 প্লাস m2 y1। তাহলে এটা দেখো তো কত আসে, এটা হচ্ছে 9 দুগুণ 18 বিয়োগ 3 মানে 15, 15কে 3 দিয়ে ভাগ করলে হয় 5, 5 দুগুণ 10 বিয়োগ 1 9, 9কে 3 দিয়ে ভাগ করলে হয় 3, 5,3, ঠিক আছে। এবং তুমি দেখো হয়েছে কিনা বুঝার একটা ওয়ে আছে, যে পি বিন্দু আর এন বিন্দুর মধ্যবিন্দু কিন্তু কিউ বিন্দু। দেখো এইটা কিন্তু সমান, তাহলে পি বিন্দু আর এন বিন্দুর মধ্যবিন্দু কিন্তু কিউ বিন্দু। এখন পি বিন্দুর ভুজ হচ্ছে 1 আর এন বিন্দুর ভুজ হচ্ছে 9, তাহলে কিউ বিন্দুর ভুজ হবে হচ্ছে 1 প্লাস 9/2 মানে 10/2 মানে 5, ঠিক আছে। আবার দেখো পি বিন্দুর কোটি 1, এই এন বিন্দুর কোটি 5, তাহলে দুইটার যোগফল 6 ভাগ 2 মানে 3, দেখছো এইভাবেও কিন্তু হয় যে এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে কিউ বিন্দু, আবার এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে পি বিন্দু। ওকে, এনিওয়ে তো মিলাই দেখলাম হয়েছে কিনা। এখন আমাদের কি বলছে যে এই দুইটা বিন্দু মানে পি বিন্দু কিউ বিন্দু আর মূল বিন্দু যে ত্রিভুজটা তৈরি করে সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে হবে। দেখো এটা কিন্তু একটা ত্রিভুজ তৈরি করছে, ত্রিভুজটা হচ্ছে এইরকম, সরি, দেখো এরা কিন্তু এরকম একটা ত্রিভুজ তৈরি করছে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি আমার বের করার দরকার আছে? তাহলে অতএব ওপি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ওপি কিউ ত্রিভুজের ক্ষেত্রফল, তোমরা 19-এ করেই আসছো এটা, সো বাকিটা তোমরা হাফ ইন্টু কি হবে তোমরা সবাই জানো, আমি আর লিখতেছি না, হ্যাঁ নিজেরা করে নিও। হ্যাঁ, সো আমরা আশা করি বুঝতে পারছি, ওগুলো না বুঝার কিছু নাই। এখন যেটা বলবো সেটা হইতেছে যে এই অঙ্কটা দেখো শর্টকাট এমসিকিউ দিয়ে, এই যে এত কিছু করাই লাগতো না, এসভি মেথড আছে একটা, কি মেথড আছে, এসভি মেথড। এই এসভি মেথড দিয়ে যদি তুমি অঙ্কটা করো মুখে মুখে অঙ্কটা করতে পারতা। এসভি মেথড, ছেলে বুড়ো সকলের ভালোবাসার মেথড, ঠিক আছে। সেই ভালোবাসার মেথডটা শিখাই দিই। এখন তো একটু বড় হইছো, ম্যাচিউর হইছো, নোট খাতা জমা দিছো সবাই, অনেকেই করছো, প্রায় 100-র উপরে নোট খাতা আমি পাইছি, সো খুবই ভালো লাগছে। সো এই জন্য এই খুশিতে আমি তোমাদেরকে এসভি মেথডটা শেয়ার করবো, তবে একবার এর বেশি না, সো বুঝি নাই বলা যাবে না, ঠিক আছে, একবার। সেটা হচ্ছে কারণ এটা আমি পড়াইতামই না, একবার শেয়ার করতেছি কারণ তোমরা 100-র উপরে স্টুডেন্ট নোট খাতা তৈরি করছো, এটা আমি নিজে দেখছি, আর অনেকে আছো যারা সাবমিট করতে পারো না কিন্তু বানাইছো, সো এই খুশিতে তোমাদের পারফরমেন্সের কারণে আমি এটা শেয়ার করছি। সেটা হইতেছে খুব ভালো করে দেখো, এটা মুছে দিই, হ্যাঁ এটা মুছে দিই, এটা হচ্ছে আমার পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু, এই দুইটা বিন্দু স্থানাঙ্ক লাগবে, তাই না? ভালো করে দেখো, এত কিছুর দরকার নেই। আচ্ছা আমরা বড় ছবিটাতে চলে যাই, যে এই ছবিটা দিয়ে বুঝে,
আমরা এই বিন্দুর আর এই বিন্দুর স্থানাঙ্ক বের করব এসভি মেথড দিয়ে একবার। আচ্ছা বলো তো, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, এখানে কিন্তু প্রত্যেকটা ভাগ সমান, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। এইখান থেকে 3 ভাগ দূরে এই বিন্দুটা আছে, এখান থেকে 2 ভাগ দূরে এই বিন্দুটা আছে, এখান থেকে 1 ভাগ দূরে এই বিন্দুটা আছে। তাহলে এইটার থেকে যদি দূরত্ব মাপো, তুমি যদি এইটার থেকে ক্যালকুলেশন করো, তাহলে এই 1 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ, এটা হচ্ছে 2 ভাগ, এটা হচ্ছে 3 ভাগ। ওকে, এখন দেখো তো 3 ভাগের জন্য এই বিন্দু থেকে এটা দূরত্ব কিন্তু 3 ভাগ, এম আর এন এর মধ্যে দূরত্ব হচ্ছে 3 ভাগ। 3 ভাগের জন্য ভুজের পরিবর্তনটা দেখো, ছিল -3 হইছে 9, ছিল -3 হইছে 9। ভুজ বাড়ছে নাকি কমছে? ছিল -3 হইছে 9, ভুজ কিন্তু বাড়ছে। কত বাড়ছে? কত বাড়ছে মানে হচ্ছে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, বড় সংখ্যা 9, ছোট সংখ্যা -3। কত বাড়ছে ভাইয়া? বাড়ছে হচ্ছে দুইটার বিয়োগ হবে, 12 বাড়ছে। 3 ভাগের জন্য ভুজ বাড়ছে 12, 3 ভাগের জন্য ভুজ বাড়ছে 12। দেখো আমি লিখি যদি, যে 3 ভাগের জন্য ভুজ বেড়েছে 12, তাহলে 1 ভাগের জন্য ভুজ বাড়বে 12/3, মানে 4 বাড়বে। 1 ভাগের জন্য ভুজ বাড়বে 4, ছিল -3, 1 ভাগ পরে ভুজ 4 বাড়বে, আবার 1 ভাগ পরে 4 বাড়বে। তো -3 থেকে 4 বাড়লে হবে -3 + 4 মানে 1, আবার 4 বাড়লে হবে 5, আবার 4 বাড়লে হবে 9, 5 এর সাথে 4 যোগ করলে আবার হবে 9। ঠিক আছে, কোটির ক্ষেত্রে খেয়াল করো, কোটি ছিল -1 হয়েছে 5, বা কোটি বাড়ছে নাকি কমছে? বা কোটিও বাড়ছে। কত বাড়ছে? বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, বড় সংখ্যা 5, ছোট সংখ্যা -1, এই দুইটার বিয়োগ কত হবে? 6 বাড়ছে। তাহলে 3 ভাগের জন্য কোটি বাড়ছে 6, খেয়াল করো 3 ভাগের জন্য কোটি বাড়ছে 6, তাহলে 1 ভাগের জন্য কোটি বাড়বে 6/3, মানে বাড়বে হচ্ছে 2। তাহলে আগে ছিল -1, এটার থেকে 2 বাড়লে হবে +1, এটার সাথে আবার 2 বাড়লে হবে +3, আবার 2 বাড়লে হবে 5। দেখো বিন্দু দুইটা স্থানাঙ্ক 1 1 আর 5 3, এটাই কি আমরা পাইছিলাম না? এটাই কি পাইছিলাম না? 1 1 5 3। এসভি মেথডে দেখাই দিলাম। আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। কে কে বুঝতে পারছো, বুঝার পরে কেমন লাগছে রিজিউম করে দিলাম কমেন্ট সেকশন, এবার অনুভূতি ব্যক্ত করো। ঠিক আছে, তো এই কারণেই আসলে এই শর্টকাট গুলা দেখানো আসলে অনেক রিস্কি, কারণ স্টুডেন্টরা এত শর্টকাট, এই শর্টকাট দিয়ে 1 লাইনে হয়ে যাচ্ছে, আর আপনি ভাই এইরকম 1 পেজ ভরা অঙ্কটা করছেন। হ্যাঁ ভাই, এইভাবেই করতে হবে সিকিউতে, আদারওয়াইজ তুমি মার্ক পাবা না। ঠিক আছে, তো শর্টকাট গুলো আগেই শিখে ফেললে যেটা হয় যে তোমার এইভাবে আর অঙ্কটা করতে মন চাবে না, প্র্যাকটিস কম হবে, সিকিউতে আটকা যাবে। এই কারণে আমি শর্টকাট গুলা ইচ্ছা করে শিখাই নাই তোমাদের। ঠিক আছে, সো তোমরা নিজেরা ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে করে যখন ম্যাচিউরড হয়ে যাবা, তখন এরকম অনেক শর্টকাট আমার কাছে করা আছে, আমার কাছে আছে শর্টকাটসের ভিডিও, আমাকে নক দিয়ে আমি দিয়ে দিব। বাট আগে একটু ভালো করে প্র্যাকটিস করে নাও, নোট করে নাও। তোমরা অনেকেই নোট খাতা সাবমিট করে আমার কাছ থেকে শর্টকাট নিয়ে নিছো। আগে আগে সিকিউ গুলা সলভ করো, মানে রিটেনের প্রসেস গুলো আগে শিখো, আয়ত্ত করো, নিজের দখলে নিয়ে আসো, তারপরে শর্টকাট। শর্টকাট আগে না, শর্টকাট অনেক পর, শর্টকাট সাথে সাথে শিখতে নেই, পরে শিখতে হবে। ওকে, একজন বলছে এসভির মানে কি? এসভির মানে হচ্ছে সৌরভ ভাইয়া, এস তে সৌরভ, ভিতে ভাইয়া। আসো, এবার আসো, আমরা তো প্রথমটাও করলাম, দ্বিতীয়টাও করলাম, তৃতীয়টা, এমএন রেখার লম্ব সমদ্বিখণ্ডক দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশ নির্ণয় করো। এমএন রেখার লম্ব সমদ্বিখণ্ডক দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশ। এই যে এমএন রেখার, এই যে আগে এই অঙ্কটা কিন্তু এরকম অঙ্ক কিন্তু আগেও করছি, যে এমএন রেখার লম্ব সমদ্বিখণ্ডক রেখা বা এমএন রেখার লম্ব দ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক, বলো আজকের ক্লাসে আমরা করছি না এরকম? এরকম অঙ্ক কিন্তু আজকের ক্লাসে করছি। তাহলে আমি এই অঙ্কটা চাইলে আরেকটা প্রসেসে করাইতে পারি। একটা প্রসেসে তো করাইছি, এই যে এইখানে একটা প্রসেসে এইখানে করাইছি। এই যে এলএম রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক, প্রথমে এই বিন্দুগামী রেখার সমীকরণ বের করছি, তারপরে মধ্যবিন্দু বের করছি,
তারপরে এই যে এইভাবে লম্ব রেখার সমীকরণ দিয়ে এইভাবে বের করছে, এটা হচ্ছে একটা প্রসেস। এখন আমি কি সেম প্রসেসে অঙ্কটা করব নাকি ডিফারেন্ট একটা প্রসেসে অঙ্কটা করব? তোমরা আসলে কোনটা চাচ্ছ? সেম প্রসেসে অঙ্কটা করা যায়, আবার ডিফারেন্ট একটা প্রসেসও করা যায়, ওইটাও মজার, ওইটাও সুন্দর। তো তোমরা কোনটা চাচ্ছ? এই অঙ্কটার মতোই কিন্তু এলএম রেখাংশের লম্ব দ্বিখণ্ডক বা লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করতে হবে আগে, ঠিক আছে? তো কোনটা চাচ্ছ, সেম প্রসেস অর ডিফারেন্ট? সেম প্রসেসটা একবার শিখাইছি, তো ডিফারেন্ট প্রসেসটা একবার দেখি, তাহলে নতুন কিছু দেখা হবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমাকে বলো তো ভাই, এলএম রেখার ঢাল কত? এলএম রেখার ঢালটা কত? হ্যাঁ, দেখো এলএম রেখার ঢাল, এলএম রেখার, এলএম না, এটা কি রেখা? এমএন রেখা, সরি এমএন রেখা, এমএন রেখার ঢাল, রেখার ঢাল, এই ঢালটার নাম দিলাম হচ্ছে এম অফ এমএন। এই রেখাটার ঢাল কি হবে? ঢাল হচ্ছে এই দুইটা বিন্দুর কোটির পার্থক্য ভাগ ভুজের পার্থক্য। আমি একটু কমেন্টটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? একটু বন্ধ করে দিই আমি। ওকে, এই রেখার ঢালটা কি হবে? কোটির পার্থক্য 5 মাইনাস মাইনাস 1, 5 মাইনাস মাইনাস 1 ডিভাইড বাই ভুজের পার্থক্য 9 মাইনাস মাইনাস 3, 9 মাইনাস মাইনাস 3 মানে হচ্ছে 6 বাই 12। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 12, মানে হচ্ছে হাফ, একবারই লিখলাম হাফ, ঠিক আছে? এমএন রেখার ঢাল হচ্ছে হাফ। আর এমএন এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি? এমএন এর মধ্যবিন্দু স্থানাঙ্ক একটু বের করি। এমএন রেখার মধ্যবিন্দু, মধ্যবিন্দু সেটা হচ্ছে মধ্যবিন্দু 9 মাইনাস 3 বাই 2 কমা 5 মাইনাস 1 বাই 2 ইকুয়ালস টু, এটা হচ্ছে 6 বাই 2 মানে 3, এটা হচ্ছে 4 বাই 2 মানে হচ্ছে 2, 3 কমা 2, ঠিক আছে? ওকে, এখন বলো তো 3 কমা 2 এটা হচ্ছে আমাদের মধ্যবিন্দুটা, 3 কমা 2। এখন এদের যে লম্ব দ্বিখণ্ডক রেখাটা, লম্ব দ্বিখণ্ডক রেখাটা কেমন হবে? লম্ব দ্বিখণ্ডক রেখাটা হবে, লম্ব সমদ্বিখণ্ডক রেখাটা হবে যে এইটা 3 2 বিন্দু দিয়ে যাবে, 3 2 বিন্দু দিয়ে যাবে এবং এই রেখাটার উপরে লম্ব হবে। যেহেতু এই রেখাটা লম্ব, এই রেখাটার উপরে লম্ব, তাহলে এই রেখাটার ঢাল আর এই রেখাটার ঢালের গুণফল হবে -1, তাই না? তাহলে আমি লিখবো যে ধরি এমএন রেখার লম্ব সমদ্বিখণ্ডকের ঢাল, লম্ব সমদ্বিখণ্ডকের, লম্ব সমদ্বিখণ্ডকের ঢাল সমান হচ্ছে এম। তাহলে আমরা কি জানি যে এইটা আর এইটা যেহেতু পরস্পর লম্ব, তাহলে এদের গুণফল -1, তাহলে এম গুণন এম অফ এম এন, এটা হচ্ছে -1, তার মানে বা এম গুণন এটার ভ্যালু হচ্ছে হাফ ইকুয়ালস টু -1 বা এম ইকুয়ালস টু -2, ঠিক আছে? এম এর ভ্যালু -2 পেয়ে গেলাম। তার মানে আমাদের এই লম্ব দ্বিখণ্ড গ্রিন কালারের রেখাটার ঢাল জানি -2 আর রেখাটার উপরস্থ একটা বিন্দু জানি 3,2। তাহলে রেখাটার সমীকরণ কি হবে এখন আমরা ইজিলি বের করে ফেলতে পারি। অতএব এমএন এর লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ, লম্ব সমদ্বিখণ্ডক আর লম্ব দ্বিখণ্ডক একই আসলে, হ্যাঁ, সমদ্বিখণ্ডকের সমীকরণ, সমীকরণকে একটা বিন্দু জানি আর ঢাল জানি, তাহলে সমীকরণটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল, সূত্রটা হচ্ছে এটা x মাইনাস x1। এই সূত্রটা চট করে ধরে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে আসো, বা কোন বিন্দুগামী, যে এটা x1 এটা y1, y মাইনাস 2 ইকুয়ালস টু এম এর ভ্যালু পাইছি -2
এক্স মাইনাস 3। এখন তাহলে চলে আসছে y মাইনাস 2 ইকুয়ালস টু মাইনাস টোয়াইস এক্স প্লাস 6। তাহলে এখান থেকে আসো টোয়াইস এক্স মাইনাস ওয়াই মাইনাস 8 ইকুয়ালস টু 0। টোয়াইস এক্স প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়ালস টু 0। সো এটাই হচ্ছে আনসার। সো দেখো প্রথম একটা প্রসেসে আগে অঙ্কটা করছিলাম না, এটা আনসার না, সরি ভাই, একটু বাকি আছে, একটু বাকি আছে। এটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। এই সমদ্বিখণ্ডক দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশ, মানে সমদ্বিখণ্ডকটা, আচ্ছা এটাকে আমি -8 না লিখে ইকুয়ালস টু 8 লিখি। হ্যাঁ, ইকুয়ালস টু 8 লিখি, কারণ সমীকরণটা, এই যে রেখাটা লম্ব সমদ্বিখণ্ডকটা এক্স অক্ষ থেকে যে ছেদ করে অংশটা, এই ছেদ করা অংশের দৈর্ঘ্য বের করতে বলছে। ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমরা একটা কাজ করি যে এই রেখাটার উভয় পক্ষকে 8 দিয়ে ভাগ করি। উভয় পক্ষকে 8 দিয়ে যদি ভাগ করি তাহলে রেখাটা হয়, আমি একটু নিচে লিখলে দেখবা না? হ্যাঁ দেখবা। ওকে, যদি 8 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে টোয়াইস এক্স বাই 8 প্লাস ওয়াই বাই 8 ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে পাবো এক্স বাই 4 বা এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 8 ইকুয়ালস টু 1। তাহলে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য এটা হচ্ছে 4 একক, আর ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য হচ্ছে 8 একক। আমরা পড়ছিলাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, একটা ফর্মুলা পড়ছিলাম। ঠিক আছে, সো ওই ফর্মুলা দিয়ে তাহলে অতএব এক্স অক্ষের খণ্ডিতাংশ কত? 4 একক। এটা হচ্ছে আনসার। হ্যাঁ, অতএব এক্স অক্ষের খণ্ডিতাংশ, খণ্ডিতাংশ 4 একক। সো আমাকে এবার বলো, এই যে লম্ব সমদ্বিখণ্ডক বের করার যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে সেকেন্ড প্রসেস, এর আগেরটা ছিল ফার্স্ট প্রসেস। কোন প্রসেসটা ভালো লাগছে বেশি? কোন প্রসেসটা তুমি বুঝছো ভালো, সেটা বলে দাও। আমি কমেন্ট সেকশনটা চালু করে দিই। ঠিক আছে, এক সেকেন্ড। এই চ্যাটটা একটু দেখ। ও হ্যাঁ, রিজিউম করে দিই। ওকে, দেখো কমেন্ট সেকশন চালু হয়ে গেছে, এখন তোমরা জানা যাও। ঠিক আছে, একজন বলছে স্থূলকোণ না সূক্ষ্মকোণ কিভাবে, শিক্ষককে কিভাবে বুঝাবো? শিক্ষক বুঝে নিবে। ওই ক্যালকুলেশন যেটা আমি দেখাইছিলাম, রাফ ক্যালকুলেশনটা ডান দিকে রাফটা করবা, a1 a2 প্লাস b1 b2 এইভাবে লিখে করবা, তারপরে ওইখানে বাম দিকে লিখে দিবে। ঠিক আছে, তুমি ঠিকঠাক করতে পারলে টিচার বুঝে যাবে। দুইটা প্রসেসই কিন্তু সহজ, প্রথমটাও সহজ, দ্বিতীয়টাও সহজ। ঠিক আছে, এটা মনে হয় বেশি সহজ আমার কাছে মনে হয়। ওকে ওকে, তাহলে আসো আমাদের গ নাম্বারটাও শেষ, মানে আমাদের কিন্তু দুইটা সিকিউ কমপ্লিটলি হয়ে গেল, আমরা আরেকটা সিকিউ দেখি, যে সিকিউ নাম্বার 3। এটা কি বলছে, যে এই রেখাটা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে, ও হচ্ছে মূল বিন্দু। একটা রেখা যেটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে, ও হচ্ছে মূল বিন্দু। ঠিক আছে, ওকে ফাইন। ওকে, প্রথম প্রশ্ন কি, ওয়াই অক্ষ এবং এত বিন্দু হতে এত বিন্দুটি দূরত্ব সমান হলে এম এর মান নির্ণয় করো, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। ওকে ফাইন, দেখো তো ভাই প্রথম প্রশ্নটা দেখে আমরা বুঝি কিনা। ইরফাত কবির বলছে যে গুণনফল -1 কিভাবে হইলো, এটা বুঝি নাই। হ্যাঁ ইরফাত, আমরা একটা ক্লাসে শিখাইছিলাম যে দুইটা রেখা যদি লম্ব হয় তাহলে তাদের ঢালের গুণফল -1 হয়। দুইটা রেখা যদি লম্ব হয় তাহলে তার রেখা দুইটার ঢালের গুণফল -1 হয়। ইরফাতের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, ইরফাত কবির, যে তুমি কি নোট খাতা সাবমিট করছো? নোট খাতা যদি সাবমিট করতা তাহলে আমার মনে হয় যে তুমি নোট খাতা সাবমিট করো নাই। নোট খাতা সাবমিট করলে তুমি এটা ভুলতা না এত তাড়াতাড়ি। ঠিক আছে, দুইটা রেখা যদি লম্ব হয় তাহলে রেখা দুইটা ঢালের গুণফল -1। ভাইয়ার ইনস্ট্রাকশনস গুলো ফলো করবা ভাইয়া, যে আমি নোট খাতা তৈরি করতে বলছি, নোট খাতাটা তৈরি করতা, তাহলে এই জিনিসগুলো মনে থাকতো, তুমি যখন একবার লিখতা
তখন জিনিসটা সহজে মনে থাকতো। হ্যাঁ, হয়তো ক্লাস তুমি পড়ছো কিন্তু খেয়াল নাই জিনিসটা, এটা হইতেই পারে। এই জন্যই লিখতে হবে, আমাদের প্রচুর লিখতে হবে। এটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত। হ্যাঁ, এই যে একদম সুন্দর করে লিখে দিছে লম্ব হওয়ার শর্ত, এটা মারুফ আহমেদ, ভেরি গুড মারুফ। ওকে, আসো তাহলে প্রথম অঙ্কটা কি বলছে, ওয়াই অক্ষ এবং এত বিন্দু হতে M5 বিন্দুটার দূরত্ব সমান। আচ্ছা ভাই, ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব বের করার একটা ফর্মুলা লিখে দিয়েছিলাম, মনে আছে? ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব মানে কি? দেখো কার মনে আছে? সেকেন্ড ক্লাসে বা থার্ড ক্লাসে শিখছিলাম আমরা যে ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব মানে হচ্ছে মডুলাস অফ বিন্দুটার ভুজ, তাই না? তাহলে আমরা এখন লিখবো যে ওয়াই অক্ষ থেকে M5 বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব, হ্যাঁ, এই বিন্দুটার দূরত্ব কত হবে? মডুলাস অফ বিন্দুটার ভুজ। কেন হইলো, কিভাবে হইলো, এটা কিন্তু আমরা দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে শিখাইছিলাম। ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে মডুলাস অফ বিন্দুটার ভুজ, আর এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে মডুলাস অফ বিন্দুটার কোটি। ওকে, আর 3 - 3 বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কি? 3 - 3 বিন্দু থেকে M5 বিন্দুর দূরত্ব হচ্ছে তোমার √/(m - 3) ভুজের পার্থক্যের বর্গ যোগ কোটির পার্থক্যের বর্গ। 5 - -3 5 + 3, ঠিক আছে? m - 3 হোল স্কয়ার প্লাস 5 - -3 মানে 5 + 3 হোল স্কয়ার। তাহলে এটা কত আসে দূরত্বটা? দূরত্বটা আসে হচ্ছে, এটা যদি তুমি ক্যালকুলেশন করো, m² - 6m প্লাস 9, এটা হচ্ছে 5 + 3 8, 8 × 8 = 64। ওকে, ওকে। তো প্রশ্নে কি বলছে যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, দুইটা দূরত্ব সমান। তাহলে প্রশ্ন মতে এই দুইটা হচ্ছে সমান, ঠিক আছে? তাহলে এম এর মানটা বের করতে হবে। আমি লিখলাম যে প্রশ্ন মতে এই ডিস্টেন্সটা ইকুয়ালস টু এইটা, m² - 6m প্লাস 73। আমার ক্যালকুলেশন তো ঠিক আছে নাকি? m - 3 5 + 3, ওকে, এটা 64 আর 9 73, ঠিক আছে, এটা সমান। এখন যেহেতু এখানে রুট ওভার আছে, তো এই রুট ওভারটা তুলতে হবে। আর এই রুট ওভারটা তোলার জন্য উভয় পক্ষকে বর্গ করতে হবে। উভয় পক্ষ মডের উপর বর্গ করলে মডটা কিন্তু উঠে যায়। উভয় পক্ষকে বর্গ করলে বাম পক্ষটা হবে m², ঠিক আছে? কারণ একটা মড তুললে প্লাস মাইনাস আসে, আর বর্গ করলে সবকিছুই প্লাস হয়ে যায়, ঠিক আছে? বর্গ করলে তার কোনো নেগেটিভ কিছু থাকে না। যদি মডটা তুলে দিয়ে প্লাস মাইনাস আসতো, তার উপর স্কোয়ার করলে শুধু m² আসবে, হ্যাঁ, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর এখানে হবে m² - 6m প্লাস 73। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখবো যে বর্গ করে তারপরে বা m² আর m² তো কাটা যাইতেছে, 6m ইকুয়ালস টু 73 বা m ইকুয়ালস টু 73 ডিভাইডেড বাই 6, ঠিক আছে? তাহলে m এর ভ্যালু 73 ডিভাইডেড বাই 6। ওকে, এটাই হচ্ছে আনসার। m এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার কি বলছে, উদ্দীপকের রেখার সাথে, দেখো উদ্দীপকে একটা রেখা আছে, উদ্দীপকের রেখার সাথে সমান্তরাল এবং মূল বিন্দু থেকে 8 একক দূরবর্তী রেখার সমীকরণ বের করতে হবে। ওকে, তাহলে উদ্দীপকের রেখার সমান্তরাল, তাহলে আমি লিখবো যে প্রদত্ত রেখার সমান্তরাল রেখার সমীকরণ বা উদ্দীপকের রেখার সমান্তরাল রেখার সমীকরণ। এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? পড়াইছি না তোমাদের? প্রদত্ত রেখার সমান্তরাল রেখার সমীকরণ,
এই রেখাটা সমান্তরাল রেখার সমীকরণ হবে, এইটুকু সেম থাকবে আর কনস্ট্যান্টটা চেঞ্জ হবে 4x মাইনাস 5y, আর কনস্ট্যান্টটা ধরলাম একটা প্লাস কে। হ্যাঁ, এটা একটা কনস্ট্যান্ট, কে একটা কনস্ট্যান্ট। এটা হচ্ছে এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ। এখন আমাদের বলছে কি এই রেখা সমান্তরাল রেখাটা এক্স, কি বলছে যে সমান্তরাল রেখাটা মূল বিন্দু থেকে 8 একক দূরবর্তী। ঠিক আছে, উদ্দীপকের রেখার সাথে সমান্তরাল মানে এই রেখাটা মূল বিন্দু থেকে 8 একক দূরবর্তী। এখন মূল বিন্দু থেকে এটা দূরত্ব বের করব, 0 0 বিন্দু থেকে ইহার দূরত্ব, ইহার দূরত্ব কি হবে? 0 0টা এখানে বসাবো, এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 বসাবো। 4 ইন্টু 0 মাইনাস 5 ইন্টু 0 প্লাস কে ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগের বর্গ যোগ ওয়াই এর সহগের বর্গ। আর এইটার কি হবে? একটা পরম মান হবে। ইকুয়ালস টু কি আসতেছে দেখো, এখান থেকে আসবে মডুলাস অফ কে, আর এখানে আসবে 4 4 16, 5 5 25, 16 যোগ 25, তাহলে কত আসতেছে? 4 4 16, 5 5 25, রুট ওভার 16 যোগ 25 ইকুয়ালস টু রুট ওভার 41। ঠিক আছে, রুট ওভার 41। ঠিক আছে, আর প্রশ্ন মতে যে মূল বিন্দু থেকে রেখাটা 8 একক দূরবর্তী, তার মানে এইটার ভ্যালু হচ্ছে 8। তুমি চাইলে লিখতে পারো প্রশ্ন মতে এটা সমান 8, অথবা এখানে লিখে দিতে পারো বা 8 ইকুয়ালস টু এটা, মানে 0 0 থেকে বিন্দু থেকে ইহার দূরত্ব হচ্ছে 8, এখানে এটার নিচে 8 লিখে দিতে পারো, বা প্রশ্ন মতে এটা সমান 8, যেটা খুশি লেখো, সমস্যা নেই। এখন দেখো বা পরের লাইনটা লিখতে পারি যে মড কে ইকুয়ালস টু 8 রুট ওভার 41। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি মডুলাসটা তুলে দিই, তাহলে কে সমান প্লাস মাইনাস 8 রুট ওভার 41, দুইটা কে দুইটা ভ্যালু। তাহলে আমরা লিখবো অতএব নির্ণয় সরলরেখার সমীকরণ, অতএব নির্ণেয়। এখন দুইটা ভ্যালু কেন হইলো এটা একটু ভাবো তো। সরল রেখার নির্ণয় সরলরেখার সমীকরণ, একটা হচ্ছে তোমার 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y প্লাস 8 রুট ওভার 41 ইকুয়ালস টু 0। ঠিক আছে, আর এটা হচ্ছে বা 4x মাইনাস 5y মাইনাস 8 রুট ওভার 41 ইকুয়ালস টু 0। দুইটা রেখা কেন হইলো একটু ভালো করে দেখো, এই যে বুঝাইছিলাম না একটু আগে কোন একটা অঙ্কে, ওইরকমই। এটা হচ্ছে গ্রাফ পেপার, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর এই প্রদত্ত রেখাটা 4x প্লাস 5y ইকুয়ালস টু মাই 7। আচ্ছা, দাঁড়াও, এই রেখাটা দেখতে কেমন হবে? এই রেখাটা, ওকে, এই রেখাটা হচ্ছে মনে করো এরকম একটা রেখা, প্রদত্ত রেখাটা মনে করো এরকম একটা রেখা। হ্যাঁ, প্রদত্ত রেখাটা এটা পিঙ্ক কালার আঁকি, এটা হচ্ছে আমাদের প্রদত্ত রেখাটা। ওকে, এটা হচ্ছে প্রদত্ত রেখাটা। এখন এই রেখাটার সমান্তরাল একটা রেখা যেটা মূল বিন্দু থেকে 8 একক দূরবর্তী, এই রেখাটার সমান্তরাল একটা রেখা যেটা মূল বিন্দু থেকে 8 একক দূরবর্তী। ঠিক আছে, এখন এই রেখাটার সমান্তরাল একটা রেখা যেটা মূল বিন্দু থেকে 8 একক দূরবর্তী, সেটা কিন্তু এটা হইতে পারে। এটা কখন হবে? এটা কখন হবে? যখন মূল বিন্দু থেকে এটার দূরত্ব 8 একক হবে, এই দূরত্বটা 8 একক হবে। হ্যাঁ, ধরো মূল বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব হচ্ছে 8 একক, 8 একক। ঠিক আছে, এটা হতে পারে, আবার এই দিকেও হইতে পারে, এটাও কিন্তু সমান্তরাল, এটাও কিন্তু সমান্তরাল। এটাও তো হইতে পারে, এই দিকে 8 একক, এইদিকে 8 একক হলে এইটা, এইদিকে 8 একক হলে এইটা, এই দুইটা রেখাই কিন্তু এটা সমান্তরাল, এই দুইটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, বুঝছি, চিত্র দিয়ে বুঝাই দিলাম যাতে তোমরা ভিজুয়ালাইজ করতে পারো। ওকে, আর গ নাম্বারটা কি বলছে? গ নাম্বারটা বলছে সি বিন্দু এ বি রেখাংশকে 2:5 অনুপাতে অন্তর্ভুক্ত করলে ওসি রেখার লম্বের ঢাল। হ্যাঁ দেখো, যে সি বিন্দু এ বি রেখাংশকে বা এ বি রেখাংশকে, এ বি রেখাংশটা কোনটা আসলে? হ্যাঁ, এ বি রেখাংশটা কোনটা?
যে এই যে প্রদত্ত রেখাটা, উদ্দীপকের রেখাটা, এই রেখাটা এক্স এবং ওয়াই অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করে, ও হচ্ছে মূল বিন্দু। এখন খেয়াল করো, এই যে উদ্দীপকের যে রেখাটা আছে, হ্যাঁ, উদ্দীপকের রেখাটা হচ্ছে 4x মাইনাস 5y ইকুয়ালস টু, এটা হচ্ছে +7 ইকুয়ালস টু 0, বা 4x মাইনাস 5y ইকুয়ালস টু -7। এখন এখানে 1 নিয়ে আসবো আমি, হ্যাঁ, তাহলে উভয় পক্ষকে আমি -7 দিয়ে ভাগ করব। তো উভয় পক্ষকে যদি আমি -7 দিয়ে ভাগ করি, তাহলে 4x বাই -7 মাইনাস 5y বাই -7 ইকুয়ালস টু 1। ঠিক আছে, উভয় পক্ষকে মাইনাস দিয়ে ভাগ করলাম, বা এটাকে লেখা আছে x বাই -7/4, -7 সে প্লাস y বাই 7/5 ইকুয়ালস টু 1। দেখো তো এই পর্যন্ত বুঝছি কিনা। আমি আরেকবার দেখা দিচ্ছি, 7টাকে ডানে নিলাম, এই জায়গায় 1 আনবো আমি, তাই উভয় পক্ষকে -7 দিয়ে ভাগ করলাম। তারপর এখানে আমি এই 4টাকে নিচে নিয়ে আসলাম, একই জিনিস, এই 5টাকে নিচে নিয়ে আসলাম, আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল। তাহলে এই যে দেখো x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1 ফরম্যাটে চলে আসলো। তার মানে এটা রেখাটা x অক্ষকে নেগেটিভ দিকে আর y অক্ষ থেকে পজিটিভ দিকে ছেদ করে। যেমন আমি আঁকছিলাম, দেখো এই যে আমাদের প্রদত্ত রেখাটা x অক্ষ থেকে নেগেটিভ দিকে আর y অক্ষ থেকে উপরের দিকে ছেদ করছে। ঠিক আছে, তাহলে আমাদের এই এখান থেকে আমরা কি বলতে পারি, যে আমাদের গ্রাফটা যদি আঁকি, ঠিক আছে, আমাদের রেখাটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের রেখাটা, যেটা এক্স অক্ষ থেকে নেগেটিভ দিকে, মানে এই পয়েন্টটার স্থানাঙ্ক হচ্ছে তোমার -7/4, 0, যেহেতু এক্স অক্ষের উপরে তাই কোটি 0। আর এই পয়েন্টটার ভুজ হচ্ছে 0, যেহেতু ওয়াই অক্ষের উপরে, আর কোটি হচ্ছে 7/5। দেখো তো ছবিটা আমরা বুঝতে পারছি কিনা। আর এটা হচ্ছে মূল বিন্দু, মানে 0,0 বিন্দু। ঠিক আছে, এখন প্রশ্নে বলছে রেখাটা এক্স এবং ওয়াই অক্ষকে এ এবং বি বিন্দুতে ছেদ করে, তার মানে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, ও হচ্ছে মূল বিন্দু। ওকে, এখন আমাদের বলছে সি বিন্দু এ বি রেখাংশকে 2:5 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন সি বিন্দুটা কি, এ বি রেখাংশটাকে 2:5 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে এটা হচ্ছে আমার সি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা করছে কি 2:5 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, 2:5 অনুপাতে। তাহলে আমার এখন সি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, সি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তো চলো সি বিন্দু স্থানাঙ্কটা বের করি, যে সি বিন্দুর স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক 2 + 5, 2 × 0 প্লাস 5 × -7/4, 5 × -7/4 অন্তর্বিভক্তির যে ফর্মুলাটা, ঠিক আছে, কমা 2 + 5, 2 × 7/5, 2 × 7/5 প্লাস 5 × 0, 5 × 0। এখান থেকে কি আসতেছে, এখান থেকে আসতেছে 5 2 7, আর এটা হচ্ছে -5×7=35/4। ঠিক আছে, কমা 5 2 7, এটা হচ্ছে 7 2 14, 7 2 14/5। ঠিক আছে, এটা তো 0, এটা তো 0। তাহলে এখান থেকে আসতেছে -35/28, 14/5=35। এটা কাটাকাটি যাবে মনে হয় না, -35 আর 28, 35 28 একবার কাউকে লিখ দিই, 5/4 হয়। এটা হচ্ছে 5/4, হচ্ছে -5/4, -5/4, 14/35, 14/35
2/5 হবে, 2/5 এটা হচ্ছে সি বিন্দু স্থানাঙ্ক। ঠিক আছে, সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেল। সি বিন্দু স্থানাঙ্ক জানি, এবার ওসি রেখার লম্বের ঢাল বের করতে বলছে। কারণ ওসি রেখা কোনটা? ওসি রেখা হচ্ছে এই দুইটা কানেক্টিং রেখা। তাহলে ওসি রেখা কোনটা ভাইয়া? ওসি রেখা হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে আমাকে বলো ওসি রেখার ঢাল কি হবে? ওসি রেখার ঢালটা কি হবে? ওসি রেখার ঢাল যদি এম অফ ওসি হয়, এটা হবে হচ্ছে দুইটা বিন্দুর, এখানে আবার মাইনাস দিছি কেন? দুইটা বিন্দুর কোটির পার্থক্য ভাগ ভুজের পার্থক্য। তো কোটির পার্থক্য ওসি রেখার ঢাল। তো দেখো এটা হচ্ছে সি বিন্দু, সি বিন্দুর কোটি হচ্ছে 2/5, 2/5, আর ও বিন্দুর কোটি হচ্ছে 0, তাই 2/5 মাইনাস 0। সি বিন্দুর ভুজ হচ্ছে -5/4, এই যে সি বিন্দুটার ভুজ হচ্ছে -5/4, আর এটার ও বিন্দুর ভুজ হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এটা আসতেছে কত? কত আসতেছে? 2/5, 5/4, 2/5, 5/4, তাহলে এটা আসতেছে 8/25, -8/25, -8/25 আসতেছে। ঠিক আছে, -8/25 আসতেছে। ওকে, এখন আসো -8/25 আসছে, তাহলে ওসি রেখার ঢাল এটা। আমাদের কিন্তু ওসি রেখার ঢাল চাইনি, আমাদেরকে চাইছে ওসি রেখার লম্বের ঢাল। তাহলে অতএব আমি লিখলাম ধরি ওসি রেখার লম্বের ঢাল, লম্বের ঢাল হচ্ছে এম। এটা ধরে নিলাম, ওসি রেখার লম্বের ঢালটাকে আমরা এম ধরে নিলাম। যদি এম ধরে নিই, তাহলে এই দুইটা রেখা যেহেতু পরস্পর লম্ব, এটা হচ্ছে ওসি রেখা, আর ওসি রেখার লম্বের ঢাল হচ্ছে এম। দুইটা রেখা লম্ব হইলে তাদের ঢালের গুণফল হয় -1। আবারও বলতেছি, দুইটা রেখা লম্ব হইলে ঢালের গুণফল হয় -1। তাহলে অতএব এম ইন্টু এম ওসি। তাহলে আমি এখন কি লিখবো? ঠিক আছে, অতএব এম ইন্টু এম অফ ওসি ইকুয়ালস টু -1। তাহলে এম ইন্টু -8/25 ইকুয়ালস টু -1। তাহলে এম এর ভ্যালু আসতেছে 25/8। এটাই হচ্ছে আনসার। ওসি লেখার লম্বের ঢাল হচ্ছে 25/8। আমি আরেকবার বুঝাই দিই সবার জন্য। আমাদেরকে বলছে এই রেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, ও হচ্ছে মূল বিন্দু। এই রেখাটাকে আমি 7টাকে ডান দিকে নিছি, এই পাশে 1 আনবো, তাই উভয় পক্ষকে -7 দিয়ে ভাগ করছি। পরের লাইনে এটাকে 4টাকে নিচে, 5টাকে নিচে নিয়ে আসছি, -7 প্লাস হয়ে গেছে। তো এটাকে আমরা এই যে এই ফরম্যাটে লিখছি, x/a প্লাস y/b ইকুয়ালস টু 1, এই ফরম্যাটে লিখছি। এখানে এর ভ্যালু নেগেটিভ, বি এর ভ্যালু পজিটিভ। ঠিক আছে, তো এটা এক্স অক্ষের নেগেটিভ দিক থেকে, যেহেতু এটা নেগেটিভ, তাহলে এক্স অক্ষের নেগেটিভ দিকে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরের দিকে, ওয়াই অক্ষের পজিটিভ দিকে ছেদ করছে। এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -7/4, 0, এটা স্থানাঙ্ক হচ্ছে 0,7/5। এখন সি বিন্দুটা এ বি রেখাংশকে 2:5 অনুপাতে অন্তর্বিভক্ত করছে। তাহলে অন্তর্বিভক্তির সূত্র দিয়ে আমরা সি বিন্দু স্থানাঙ্ক বের করছি, m1x2 + m2 x1 ডিভাইড বাই m1 + m2, ওই ফর্মুলা ইউজ করে সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। এবার তাহলে আমাদের ওসি রেখার ঢাল বের করব আমরা। ওসি রেখার ঢাল বের করছি কোটির পার্থক্য ভাগ ভুজের পার্থক্য দিয়ে। আর ওসি রেখার লম্বের ঢাল বের করতে বলছে প্রশ্নে। ওসি রেখার লম্বের ঢাল ধরছি এম। এখন দুইটা রেখা লম্ব হওয়াতে দুইটা রেখার ঢালের গুণফল -1, এখান থেকে এম এর ভ্যালুটা চলে আসছে। সো আমরা এইটাও করে ফেললাম, তৃতীয় সিকিউটাও করে ফেললাম, এবং থার্ড সিকিউটা আমরা ভালো মতো কারা কারা বুঝছি আমাকে একটু ক্লিয়ার লিখে জানাবো। ঠিক আছে, আমি একটু ক্লিয়ার লিখে জানাবো। কারো যদি কোনো অংশে কোনো প্রবলেম থাকে, হইতেই পারে, অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে, কোনো না কোনো জায়গায় প্রবলেম থাকতে পারে, ওই জায়গাটা ভাব ক্লাস শেষে ওই পোর্শনটা আরেকবার দেখে নিতে হবে। ঠিক আছে, ওই পোর্শনটা আবার দেখে নিতে হবে।
সো 3টা সিকিউ দেখাই দিলাম। এখন তোমার কাজ হচ্ছে তোমাদের বই থেকে বা বই হোক বা শিখর প্র্যাকটিস বুক হোক, এরকম 10টা সিকিউ রিডিং পড়া। 10টা সিকিউ তুমি দেখবা, আর এরকম 3টা সিকিউ তুমি নিজে ট্রাই করবা, র্যান্ডম 3টা সিকিউ নিজে করবা। 10টা সিকিউ, এটা তো আমি 3টা করলামই, 3টা সিকিউ করে দিলাম। তুমি শিখর প্র্যাকটিস বুক থেকে এরকম 10টা সিকিউ দেখবা। আর তোমাকে আর কোনো অঙ্ক করতে হবে না, আমি 4টা হোমওয়ার্ক দিয়ে যাবো, 2টা হোমওয়ার্ক, কয়েকটা হোমওয়ার্ক দিয়ে যাবো, ওই হোমওয়ার্ক গুলো তোমরা খালি করবে। ঠিক আছে? সরল রেখা চ্যাপ্টারটা তুমি এরপরে আরো অনেকবার পড়বে। একবার আমি প্রথম পড়ায় দিলাম, এরপরে তুমি রিভিশন দিবা, আস্তে আস্তে যখন রিভিশন দিবা তখন তোমার আস্তে আস্তে অ্যাকুরেসি বাড়তে থাকবে। ঠিক আছে? প্রথমে একটু ভুলভাল হবে, এদিক ওদিক হবে, সূত্র ভুল লিখবা, ক্যালকুলেশন ভুল করবা, আস্তে 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 জিনিসগুলো ঠিক হবে। একবারেই সব পারফেক্ট হইতে হবে এমনটা ভাবলে কিন্তু হতাশ হয়ে যায়। ঠিক আছে? আর তোমরা অনেকে আসো যে তোমাদের কলেজের সিলেবাস কিভাবে শেষ করবা, সময় মতো শেষ করতে পারবা কিনা, এগুলো নিয়ে অনেক টেনশন আছে। এরকম কে কে আছে যে ভাই খুবই টেন্স, তারা একটু টেন্স লিখে দাও তো, খুবই টেন্স, বা টি লিখে দাও, টি ফর টেন্স। হ্যাঁ, এরকম অনেকে আছে না যে অনেক টেনশন হচ্ছে। আসলে ভাই তুমি চিন্তা করে দেখো যে তুমি যদি শিখোর সাথে কন্টিনিউ করো, শিখো কিন্তু প্রতি বছরই টেস্ট পরীক্ষার আগেই সিলেবাস শেষ করে। ইভেন এইচএসসি 26 ব্যাচ যারা যারা তোমাদের এক ব্যাচ সিনিয়র, তাদেরও তো ফুল সিলেবাস, তাদেরও কিন্তু টেস্টের আগেই সিলেবাস শেষ হয়ে গেছে, সুন্দরভাবে শেষ হয়ে গেছে। হ্যাঁ, প্রি টেস্টের আগে শেষ হয়ে গেছে। তো তুমি যদি শিখোর সাথে কন্টিনিউ করো, তাহলে প্রি টেস্টের আগে হোপফুলি বলতেছি আমি, যেহেতু এইচএসসি 26-এর অনেকেরই এক এক কলেজে তো প্রি টেস্ট পরীক্ষা আগের সময় হয়, তো মোস্ট অফ দ্য স্টুডেন্টস এর প্রি টেস্ট পরীক্ষার আগেই সিলেবাস শেষ হয়ে গেছে। সো তোমাদেরও কিন্তু তাহলে ওইভাবে একইভাবেই সিলেবাস শেষ হবে আশা করা যায়। হ্যাঁ, তারপরে সিলেবাসটা শেষ হওয়ার পরে আবার রিভিশন দেওয়া হবে, অনেকবার রিভিশন দিতে পারতেছো। তো শিখোর সাথে কন্টিনিউ করলে যেটা সুবিধা, তুমি শিখোর প্রত্যেকটা কোয়ার্টার শেষে, 3 মাসের একটা কোয়ার্টার শেষে কিন্তু আবার কোয়ার্টার ফাইনাল এক্সাম হবে। তোমরা যারা শিখোর এনরোল স্টুডেন্ট, তারা কিন্তু আবার কোয়ার্টার ফাইনাল এক্সামে অ্যাপিয়ার করতে হবে। এইটাই মনে করো তোমার কলেজের পরীক্ষার মতো, যে 3 মাস পর পর একটা করে পরীক্ষা হচ্ছে। এটাই কলেজের পরীক্ষা, চিন্তা করো না। কলেজের পরীক্ষা এটাই, শিখোই এখন কলেজ। সো তার কি হইতেছে, কোয়ার্টার ফাইনাল এক্সামের জন্য তুমি আবার সরলরেখা পড়বা, আবার ম্যাট্রিক্স নির্ণয় পড়বা, আবার ত্রিকোণমিতি পড়বা। প্রত্যেকটা কোয়ার্টারে যা যা পড়ানো হবে, ওই পড়ানো চ্যাপ্টার গুলা থেকেই কোয়ার্টার ফাইনালের প্রশ্ন আসবে বোর্ড স্ট্যান্ডার্ডে। ঠিক আছে? তো আস্তে আস্তে এইভাবে কন্টিনিউ করলে দেখবা প্রি টেস্টের মধ্যে তোমার সিলেবাসটা সুন্দরভাবে শেষ হয়ে গেছে। প্রি টেস্ট পরীক্ষাটা একবার রিভিশন দিয়ে দিবা, টেস্ট পরীক্ষাটা আরেকটা রিভিশন দিয়ে দিবা। ইন বিটুইন কি তুমি বসে থাকবা? তুমি তো মডেল টেস্ট দিবা। তার মানে এর মধ্যে তোমার প্রচুর রিভিশন হয়ে যাবে, প্রচুর পরীক্ষা হয়ে যাবে। সিলেবাসটাকে কয়েক ধাপে ভেঙে ভেঙে আমরা আবার পরীক্ষা নিব। সো কোনো টেনশন করো না, টেনশনের কোনো কারণই নেই। তুমি বর্তমান নিয়ে ভাবো। অনেকে দেরিতে জয়েন করছো, সমস্যা, ঠিক আছে, অসুবিধা নেই। এটাকে তুমি আরেকটু বেশি পরিশ্রম দিয়ে, বেশি এফোর্ট দিয়ে তুমি ওভারকাম করে ফেলো, আস্তে আস্তে ওভারকাম করে ফেলো। ছুটির দিনগুলোকে টার্গেট করতে হবে, শুক্রবার বা যেই দিন কোনো ক্লাস নাই, এটাকে টার্গেট করতে হবে, ওইভাবে টার্গেট করে পড়তে হবে। ছুটির দিনে একটা সাবজেক্টকে টার্গেট করবা, যে হ্যাঁ আমার কি হয়েছে, সাপোজ হায়ার ম্যাথের আমার 10টা লেকচার শেষ করতে হবে, 10টা ভিডিও দেখতে হবে, তুমি 24 ঘন্টা সময় দাও। 24 ঘন্টা সময় দাও, 24 ঘন্টা না, একটু বেশি লাগতে পারে, তুমি 1.5 দিন সময় দাও। 1.5 দিন ভালো মতো সময় দিলে তোমার সরল রেখার সব পুরা A to Z শেষ করা সম্ভব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। তুমি যদি মনোযোগ দাও, 1.5 দিন সময়ে তুমি এটা পারবা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা ক্লাস করতে পারবা, নোট করতে পারবা, সবকিছু করতে পারবা। ঠিক আছে? ক্লাস করবা, বুঝবা, সুন্দর করে নোট খাতা নোট করবা, শেষ। 1.5 দিন বা হাইস্ট 2 দিন সময় দাও। হ্যাঁ, 1.5 দিন না, 2 দিন সময় দাও। 2টা দিন তুমি ফিক্স করো, বরাদ্দ করো সরলরেখার জন্য। এইভাবেই গ্যাপ ফিল আপ করতে হয়। গ্যাপ ফিল আপ করতে গেলে টানা পড়তে হয়। টানা পড়তে হয় কিসের জন্য? গ্যাপ ফিল আপের জন্য। একটা সাবজেক্ট টানা পড়তে হয়, যে সাবজেক্টে গ্যাপ। ঠিক আছে? এইভাবে টার্গেট করে করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির গ্যাপ গুলো ফিল আপ করে ফেলো। অনেক সময় আছে, অসুবিধা নেই, টেনশন কেন করতেছো? ঠিক আছে? ওকে, আমরা একটু হোমওয়ার্ক নিয়ে নিই। হ্যাঁ, আমি বোর্ডটা খালি করে দিচ্ছি, আমরা একটু হোমওয়ার্কটা নিয়ে নিই। হোমওয়ার্ক, এটার স্ক্রিনশট না হলে এসএস ডান লিখে দিব আমরা একটু সবাই। ওকে, ওকে, আরেকটা হোমওয়ার্ক নিয়ে নাও, আরেকটা হোমওয়ার্ক, সেকেন্ড হোমওয়ার্ক। ওকে, এটার স্ক্রিনশটও নিয়ে নাও।
ঠিক আছে? সেকেন্ড হোমওয়ার্ক এসএস ডান 2 লিখে দিই, এসএস ডান 2 মানে সেকেন্ড হোমওয়ার্কের স্ক্রিনশট নেওয়া হয়ে গেল। ঠিক আছে? অনেকে বলছে ভাই আজকের ক্লাস কি শেষ? হ্যাঁ ভাই আজকের ক্লাস শেষ। দেখো ক্লাস টাইমের দিকে দেখো। ক্লাস টাইমের দিকে দেখো, ক্লাস টাইম শেষ হয়ে গেছে আরো ৫-৭ মিনিট আগেই। তো ক্লাস এখনো শেষের দিকেই আরকি, শেষ আরকি। এখন ৩ টা সিকিউ আমি করায় দিলাম। এখন ভাই আমি তো পুরা সরল রেখার সমস্ত কিছু তোমাদের পড়ায় দিছি। ৩ টা সিকিউও পড়ায় দিছি। এখন তোমাদের কাজ হচ্ছে নিজে প্র্যাকটিস করা। আমি ১০০ টা সিকিউ পড়ায় দিয়েও তোমার কোনো লাভ হবে না যদি তুমি নিজে হাতে, হাতে প্র্যাকটিস না করো। ঠিক আছে? আমি ১০০ টা সিকিউ পড়ায় দিয়েও কোনো লাভ হবে না। তোমার কাজ হচ্ছে এখন নিজের মতো করে সময় নিয়ে সিকিউ গুলো সলভ করো। ঠিক আছে? আস্তে, আস্তে করো। হ্যাঁ, এখন ত্রিকোণমিতি শুরু হয়েছে, ত্রিকোণমিতি করো। সময় পাবা। কোয়ার্টার ফাইনাল পরীক্ষার আগে আবার একটু সময় পাবা না? ত্রিকোণমিতি শেষ হওয়ার পরেও তো কিছুদিন সময় থাকবে। ওই সময়টাতে তুমি আবার সলভ করো। হ্যাঁ, সাথে, সাথে করতে পারো, কিছুদিন পর গ্যাপ নিয়েও করতে পারো। কোনো অসুবিধা নেই। আস্তে, আস্তে গ্যাপ ফিল আপ হবে ভাইয়া। এত ওরিড হওয়ার কিছু নেই। তোমরা প্রচুর টেনশন করো। এটা হচ্ছে মেইন সমস্যা। অনেকে আবার টেনশন করে ভাই পড়াগুলো ভুলে যাচ্ছি। পড়া তো পড়াই হয় ভুলে যাওয়ার জন্য। এইজন্যই তো রিভিশন দিতে হয়। হ্যাঁ, আমরা যাই পড়ি না কেন আবার ভুলে যাই। আবার যখন রিভিশন দেই তখন আবার মনে পড়ে। আবার ভুলে যাই। আবার রিভিশন দিই আবার মনে পড়ে। এটাই প্রক্রিয়া। এটা সবার জন্যই। তুমি একা ভুলো না তো, সবাই ভুলে যায়। ঠিক আছে? আমি অঙ্কগুলো মনে রাখছি কিভাবে? আমি প্রত্যেকবার পড়াই, প্রতি বছর পড়াই। এই কারণে আমার মনে থাকে। ঠিক আছে? প্রচুর পড়াইছি আমি লাইফে, এই কারণে মনে থাকে। এই সরল লেখার লাইফে হাজার, হাজার বার পড়াইছি। এই কারণে আমার মনে থাকে। তুমি তো হাজার, হাজার বার পড়াও নাই। আস্তে, আস্তে মনে থাকবে আরকি। হ্যাঁ? ওকে। এখন তোমাদের ক্লাস নোট খাতা জমা দেওয়ার জন্য যেই ইয়েটা ছিল, আমার অ্যানাউন্সমেন্টটা ছিল। তো তোমরা অনেক নোট খাতা জমা দিছো, যেটা আমাদের আউট অফ আওয়ার ইমাজিনেশন। এত নোট খাতা আসবে এটা আসলে আমরা কখনোই ভাবি নাই, এবং এটা আসলে রিয়েলি গুড যে এটা আসলে আমাদের একটা গুড এক্সপেরিয়েন্স হয়েছে, যে স্টুডেন্টরা আসলে কোঅপারেট করতেছে, তারা চাচ্ছে নিজেদের লেভেলটা আপ করতে, ভালো কিছু অ্যাচিভ করতে। সো আমার কাছে মনে হয়েছে যে আরেকটু সময় দিই, যারা সময়ের অভাবে বা দেরিতে জয়েন করার কারণে আসলে নোট খাতা সাবমিট করতে পারেন এই টাইমের মধ্যে। আজকে আমি অ্যানাউন্স করতে চাইছিলাম, যেহেতু আমার আরো একটা ক্লাস বাকি আছে। সো আমি নেক্সট ক্লাসে অ্যানাউন্স করব, এবং তোমাদের নোট খাতা সাবমিট করার টাইম টেবিলটা আরেকটু বাড়ানো হলো। সেটা হচ্ছে ৮ নভেম্বর ১১টা ৫৯, মানে রাত ১২টার আগেই তোমাদের সাবমিট করতে হবে। সো যারা সাবমিট করতে পারো নাই, নোট খাতা কমপ্লিট করতে পারো নাই, তাদের জন্য এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি, এবং শার্প এই টাইমের মধ্যে যারা সাবমিট করবা তাদের নোট খাতাগুলো অ্যানালাইসিস করে বেস্ট নোট আমি খুঁজে বের করব। ঠিক আছে? সো আর তোমাদের এইচএসসি 27 এর যে পেইড ফেসবুক গ্রুপটা আছে, ওই গ্রুপে আমি একটা ভিডিও পোস্ট করছি। এইটাকে স্ক্যান করে, হ্যাঁ, এই পিডিএফটা তো পেয়ে যাবে, অ্যানোটেড পিডিএফটা। এটা স্ক্যান করলে তোমরা এই ভিডিওতে চলে যেতে পারবা। তোমাদের নোট খাতা পোস্ট করার পরে পোস্টের লিঙ্কটা আমার ওই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবা। হ্যাঁ, আর যদি মাল্টিপল পোস্ট করতে হয়, কারণ একবারে হয়তো সবগুলা ছবি নিবে না, মাল্টিপল পোস্ট করতে হলে পার্ট 1 পার্ট 2 লিখে দিবা। আর পার্ট 1 পার্ট 2 লিখে দিয়ে সবগুলা পোস্টের লিঙ্ক একটা সিঙ্গেল কমেন্টে দিবা। ঠিক আছে? আর নোটের ফরম্যাটটা হবে এরকম, সবার উপরেই তোমরা এই জিনিসটা লিখবা। ঠিক আছে? এই জিনিসটা লিখবা। নামটা আবার ইরফান লিখো না, তোমার নিজের নামটা লেখো, কলেজের নামটা নিজেরটা লেখো। বাকি সবকিছু তো সেম থাকবে। হ্যাঁ, এই দুইটা জিনিস খালি ভ্যারিয়েবল। এই দুইটা একটু চেঞ্জ করো। হ্যাঁ, নিজের মতো করে চেঞ্জ করো। আবার এই দুইটা আবার কপি পেস্ট করে না। ঠিক আছে? সো ওকে, ওকে, এই তো। তো ওভারঅল সরলরেখা চ্যাপ্টার তো মোটামুটি শেষ, আর একটা ক্লাস আছে। সো ওভারঅল সরলরেখা পড়ে কেমন লাগলো? অনুভূতি কি? ঠিক আছে? ওকে। আরেকটা কথা ভাইয়া, সেটা হ্যাঁ প্রত্যেক ক্লাসে আমি প্রায় বলি, তোমরা শুনো না, কেউ শুনো না, খুব কম স্টুডেন্টই শুনো। এটা আসলে আমার জন্য প্যাথেটিক। তোমরা যখন নোট খাতা সাবমিট করছো আমার খুব ভালো লাগছে, একইভাবে এই কথাটা শুনলে এটা আমার খুব খারাপ লাগে। সেটা হচ্ছে ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই প্র্যাকটিস কুইজ দেওয়ার অপশন পেয়ে যাবা অ্যাপের মধ্যেই, এবং সাথে সাথেই তুমি একটা প্র্যাকটিস কুইজ দিয়ে দিবা, সাথে সাথে, দেরি করবা না। মার্ক কম পাও বেশি পাও ডাজন্ট ম্যাটার ভাই, পরীক্ষা দাও, পরীক্ষা দাও, পরীক্ষা দাও। ঠিক আছে? কম পাও তাও পরীক্ষা দাও। ওই প্র্যাকটিস কুইজ কিন্তু তুমি বারবার দিতে পারবে, অসুবিধা নেই। তুমি একবার অ্যাটলিস্ট এখনই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে দিয়ে দাও। শিখো অ্যাপের অনেক ফিচার আছে, যে ফিচারগুলো তোমার জন্য অনেক ইফেক্টিভ। শিখো শুধু লাইভ ক্লাসই না, হ্যাঁ, শিখো কিন্তু একটা এডটেক, রিয়েল এডটেক, যেখানে শুধু এডই যে আছে তা না, টেকও আছে। টেক হচ্ছে শিখোর অ্যাপটা।
ঠিক আছে? সো অ্যাপের মধ্যে অনেক ফিচার আছে, লাইভ এক্সাম দিতে পারতেছো, তুমি প্র্যাকটিস কুইজ দিতে পারতেছো, সিকিউ পরীক্ষা দেওয়ারও এখন সুযোগ আছে। সবকিছু মিলে এই ফিচারগুলো তুমি যদি তোমার লাইফের সাথে ইনকর্পোরেট করতে পারো, তাহলে দেখবে যে তোমার পড়ালেখার জার্নিটা অনেক সুন্দর হচ্ছে। ঠিক আছে? এই তো। সো প্র্যাকটিস কুইজ এটা মাস্ট, এটা শুধু হায়ার ম্যাথ না, যে কোনো সাবজেক্টেরই যে ক্লাসটা করবা সাথে সাথে তুমি একটা প্র্যাকটিস কুইজ দিয়ে দিবে, সাথে সাথে মাস্ট, এক্ষুনি, কোনো দেরি করা যাবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, স্ক্রিনটা অফ হয়ে গেল কেন? 1 সেকেন্ড, আমি একটু সময় চেয়ে নিচ্ছি। স্ক্রিনটা চলে গেছে ভাই, একটু আসছি, ঠিক আছে। ঠিক আছে, অনেক হার্ড ভাই, ভাই কি হার্ড? হ্যাঁ, হার্ড জিনিসটাকেই তোমার হচ্ছে ইজি করে নিতে হবে। সবকিছু যদি ইজি হইতো, সবাই যদি সরলরেখা 100-তে 100 পাইতো, সবাই যদি ম্যাথে 100-তে 100 পাইতো, তাহলে 100 পাওয়ার আর কোনো দাম থাকতো না। যে জিনিসটা যত হার্ড, সেই জিনিসটার পাওয়ার আনন্দ তত বেশি, তাই না? সো হার্ড এটা কোনো অসুবিধা না, অসুবিধা হচ্ছে তোমার মেন্টালিটিতে। তুমি ভাবো যে তুমি আসলে হার্ড জিনিসের জন্য উপযুক্ত না, এটাই হচ্ছে প্রবলেম। ঠিক আছে? সো আমাদের সাবকনশিয়াস মাইন্ড কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সাবকনশিয়াস মাইন্ড যদি তোমাকে নেগেটিভ সিগন্যাল দেয়, তাহলে আসলে তুমি পজিটিভ কিছু অ্যাচিভ করতে পারবা না। তো সবসময় মনে মনে ভালো কিছু ভাববা, পজিটিভ কিছু ভাববা। ঠিক আছে? তাহলে সাবকনশিয়াস মাইন্ডে যদি সেট হয়ে যায় তোমার দ্বারা এটা পারা সম্ভব, তাহলে তোমার পক্ষে আসলেই পারা সম্ভব। বুঝতে পারছো? মানুষ যা মনে করে আসলে সে তাই। তুমি যদি মনে করো ভাই আমি কি পারবো, আমি কি সিলেবাস শেষ করতে পারবো, ভাই তুমি যদি এটা কন্টিনিউয়াসলি ভাবো, তাহলে তুমি আসলেই সিলেবাস শেষ করতে পারবা না, আসলেই তুমি কিছু পারবা না। কারণ তুমি এটা ভাবতেছো, আমি কি পারবো, তোমার নিজেকে নিয়ে ডাউট হচ্ছে, এবং এইটাই তোমার ব্রেনের মধ্যে সাবকনশিয়াস মাইন্ডে গেঁথে গেছে, এবং এই কারণেই তুমি পারবা না। যারা পারে না, তার সাবকনশিয়াস মাইন্ডের কারণেই পারে না। ঠিক আছে? আর যারা পারে, তাদের সাবকনশিয়াস মাইন্ড ওইরকম সিগন্যাল, পজিটিভ সিগন্যাল দেয়, ভাই পারবা না কেন, চেষ্টা করে সবাই পারে, আমি পারবো না কেন? যে ক্লাসটা নিতে আসছি, এই যে তোমাদের 3টা সিকিউ করাইছি, 3টা সিকিউ এ 9টা ম্যাথ ছিল, 3টা করে 9টা ম্যাথ। আমি যদি মনে মনে ভাবতাম ভাই আমি যে অনলাইনে পড়াইতে যাইতেছি, একটা ভুল পড়ায় ফেললে তো এটা আবার আন্ডু করার সুযোগ নাই, আমি কি পারবো, আমি যদি আটকায় যাই, হায় হায় তাহলে কি হবে, লজ্জা জিনিস, লজ্জাজনক হয়ে যাবে। তো এরকম যদি চিন্তা করতে থাকতাম, তাহলে ভাই আসলেই আমি ভুল করে ফেলতাম। বুঝছো, এরকম চিন্তা করা যাবে না, আমি পারবো না মানে আমি পারবো না তো কে পারবে, এরকম ভাবে ভাবতে হবে সবসময়। বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন যেটা বলবো গল্পটা শোনো। সেটা হচ্ছে যে এপিজে আব্দুল কালাম, ইন্ডিয়ার সাবেক প্রেসিডেন্ট, যাকে তোমরা সবাই চিনো। তার অনেক মোটিভেশনাল কোর্সের জন্য তিনি খুবই বিখ্যাত। লাইক হচ্ছে তার খুবই বিখ্যাত একটা উক্তি আছে যে স্বপ্ন সেটাই যা তোমাকে রাতে ঘুমাইতে দেয় না। হ্যাঁ, তুমি ঘুমায় ঘুমায় যেটা দেখো সেটা আসলে স্বপ্ন না, এটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত উক্তিগুলোর একটা। তার প্রচুর মোটিভেশনাল কোর্স আছে, এবং তিনি তার লাইফে স্টুডেন্টদেরকে অনেক মোটিভেট করে গেছেন। তো এই লোকটার স্টোরিটা কিন্তু খুব একটা স্মুথ না, তার লাইফ জার্নিটা খুব একটা স্মুথ না। তার জন্ম হচ্ছে খুবই দরিদ্র একটা পরিবারে। তার বাবা ছিল জয়নুল আবেদিন নাম, এবং তিনি হচ্ছে নৌকা চালাইতেন আর কি। তার বাবা মা ছিলেন গৃহিণী, এবং পড়াশোনা করার জন্য তাকে আসলে অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে, ছোট থেকে শিশু শ্রম করতে হয়েছে। সে ছোটবেলায়, এই লোক হচ্ছে নিউজ পেপার বিক্রি করতো, প্রত্যেকদিন সকালে মানুষের দ্বারে দ্বারে সংবাদপত্র পৌঁছে দেওয়া ছিল তার কাজ। ওইখান থেকে যতটুকু আর্নিং হতো এটা দিয়ে তার পড়ালেখার খরচ চলতো। তো তার আসলে ছোট থেকেই বিজ্ঞানের প্রতি খুব আগ্রহ ছিল, এবং স্পেশালি হচ্ছে প্লেনের আকাশে ওড়া, পাখির আকাশে ওড়া, এই আকাশে ওড়া জিনিসটা তাকে খুবই অ্যাট্রাক্ট করতো। তো তার স্কুলের একজন টিচার তাকে বলছিল যে তুমি যদি সত্যি মন থেকে চাও, যে তুমি একদিন আকাশে উঠতে পারবা। এবং এই টিচারের এই বলা কথাটা না তাকে খুবই ইন্সপায়ার করছিল। তো সে তখন মানে পড়ালেখাতে খুবই মনোযোগী ছিল, পড়ালেখা সবসময় ভালো করতো। তো তার ইচ্ছা ছিল যে ইন্ডিয়ান এয়ারফোর্সে পাইলট হিসেবে জয়েন করবে। তো ইন্ডিয়ান এয়ারফোর্সের পরীক্ষাও দেয়, সে ইন্টারভিউ দেয়। টোটাল 9 জনকে সিলেক্ট করা হয়, তার মধ্যে ইনি ছিলেন 10 নম্বর। মানে একজনের জন্য, একটা সিরিয়ালের জন্য তার আসলে পাইলট হওয়ার স্বপ্নটা পূরণ হয় না। তখন তিনি যেটা করেন যে ইসরোতে জয়েন করেন। ইসরো হচ্ছে না, তখন তিনি হচ্ছে ইয়ে করেন, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করছেন কিন্তু, হ্যাঁ। তো তার যখন হচ্ছে পাইলট হওয়ার স্বপ্নটা ভেঙে গেল, তখন ইসরোতে জয়েন করেন। ইসরো মিনস হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যেখানে আসলে মহাকাশ নিয়ে গবেষণা করা হয়।
এবং তারই নেতৃত্বে কিন্তু ভারতের প্রথম স্যাটেলাইট 1980 সালে উৎক্ষেপণ করা হয় এবং সেই প্রজেক্টটা লিড দিছিলেন কিন্তু এপিজে আব্দুল কালাম। তারপরে তিনি ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাতেও কাজ করেন এবং তার নেতৃত্বেই বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন প্রজেক্ট রান করে ইন্ডিয়ার এবং বিভিন্ন অস্ত্র বানানো হয়। কারণ আধুনিক বিশ্বে কিন্তু একটা দেশ আসলে বহিঃশত্রুর আক্রমণ থেকে মুক্ত থাকার জন্য বা নিরাপদ থাকার জন্য কিন্তু তার কিছু ডিফেন্স সিস্টেম তৈরি করতে হয়, কিছু মিসাইল তৈরি করতে হয়। হঠাৎ যদি আমাদেরকে অন্য কোনো দেশ আক্রমণ করে, হ্যাঁ? হঠাৎ ধরো যে ঢাকার আকাশে বোমা ফালানো শুরু হইলো বা মিসাইল আসা শুরু হইলো। তাহলে মিসাইলটাকে থামানোর জন্যও তো আমাকে পাল্টা একটা মিসাইল নিক্ষেপ করতে হবে। এবং সেই মিসাইলটাও কিন্তু আমার একদম জাস্ট টু দ্য পয়েন্টে হিট করতে হবে। ধরো কোনো একটা দেশ ঢাকার উদ্দেশ্যে একটা মিসাইল থ্রো করছে, মিসাইলটা কই হিট করবে? ঢাকার সাপোজ মতিঝিলে। এটা কিন্তু ওই যে অক্ষরেখা দ্রাঘিমা রেখা মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ ওই গ্রাফের মাধ্যমে ওইখানে প্লট করা বিন্দুটা চিহ্নিত করা আছে যে ওই জায়গাতেই যাইতে হবে। এই সরলরেখা পড়ছো না? এটা কিন্তু ব্যবহারিক প্রয়োগ। আবার প্রতিরক্ষা ব্যবস্থা মানে ঢাকাকে তাহলে কি করতে হবে বাংলাদেশকে যে ওই যে মিসাইলটা আসতেছে মিসাইলটার গতিবেগ মাপতে হবে। রাডারের মাধ্যমে গতিবেগ মাপবে, বাতাসের গতিবেগ মাপবে। তা আগামী কয়েক সেকেন্ড পরে মিসাইলটা আসলে কোন জায়গায় আসবে এই ক্যালকুলেশনটা করে কোন পয়েন্টে আসবে এক্স অক্ষ ওয়াই অক্ষের কোন পয়েন্টে আসবে, হ্যাঁ? তো ওই পয়েন্টটা মেপে ওইভাবে তাকে আরেকটা মিসাইল নিক্ষেপ করতে হবে যাতে ওই মিসাইলটা যে আক্রমণকারী মিসাইলটাকে থামায় দিতে পারে। ঠিক আছে? ব্যাপারটা বুঝছো? তো এটা কিন্তু এত সহজ ব্যাপার না। সো এই প্রজেক্টেরও তিনি লিড দিছেন এবং প্রচুর মিসাইলও তার নেতৃত্বে তৈরি হয় এবং এই কারণে তাকে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় আরকি। তো এই ভদ্রলোকের জীবনটাই ছিল সংগ্রামের এবং তার আসলে ইন্ডিয়ার তার প্রচুর কন্ট্রিবিউশন এবং এই কারণে তাকে একসময় ভারতের রাষ্ট্রপতিও করা হয় এবং তিনি ছিলেন ব্যক্তিগত জীবনে খুবই বিনয়ী মানুষ। এত অ্যাচিভমেন্ট কিন্তু তার আসলে কোনো অহংকার ছিল না। খুবই বিনয়ী প্রকৃতির একজন ভদ্রলোক এবং তাকে জনতার রাষ্ট্রপতি বলা হতো এই কারণে। আর এই লোকের মৃত্যুটাও অনেক ইন্টারেস্টিং। তো তিনি একবার হচ্ছে শিলং, হ্যাঁ? শিলং হচ্ছে মেঘালয়ের একটা জায়গা। হ্যাঁ? তো শিলংয়ে একটা ছাত্রদের একটা ইনস্টিটিউটে তিনি বক্তৃতা দিচ্ছিলেন। তার কাজই ছিল হচ্ছে স্টুডেন্টদেরকে মোটিভেট করা। তো বক্তৃতা দিতেই তার হার্টের প্রবলেম শুরু হয় এবং ওইখানেই তিনি মানে পড়ে যান আরকি। সো বক্তৃতা দিতেই মোটিভেশন দিতে তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন আরকি। সো এই এপিজে আব্দুল কালাম তার একটা অনেক উক্তি আছে। তার মধ্যে একটা উক্তি হচ্ছে এটা, "Failure will never overtake me if my determination to succeed is strong enough." ঠিক আছে? সাফল্যের জন্য আমি যদি দৃঢ় সংকল্পবদ্ধ হই, আমার ডিটারমিনেশন যদি স্ট্রং হয়, যথেষ্ট স্ট্রং হয়, তাহলে ব্যর্থতা কখনোই আমাকে কাবু করতে পারতেছে না। ব্যর্থতা কখনোই আমাকে কাবু করতে পারবে না। যদি সাফল্যের জন্য আমার ইচ্ছাশক্তি, আমার ডিটারমিনেশন যদি স্ট্রং হয়। ঠিক আছে? ব্যর্থতা তাহলে কাদেরকে কাবু করে? যাদের আসলে ইচ্ছাশক্তিটা দৃঢ় না, ডিটারমিনেশনটা স্ট্রং। সো আসলে তোমাদের ইচ্ছাশক্তিটা যদি দৃঢ় হয়, তাহলে তোমাদের ক্ষেত্রেও কিন্তু এটা সত্য। ঠিক আছে? সো আশা করি তোমরা সবাই স্ট্রং ডিটারমিনেশন নিয়ে সামনের দিকে আগাবা। যাতে করে কোনো ব্যর্থতা, হ্যাঁ? ব্যর্থতা সহজে তোমাদেরকে ছুঁইতে না পারে। আর ব্যর্থতা তারপরেও মানুষকে টাচ করে। এপিজে আব্দুল কালামের স্টোরি থেকেই তো বলছি। পাইলট হওয়ার স্বপ্ন ছিল, ইন্টারভিউ দিল, কিন্তু সেখানে ব্যর্থ হলো একজনের জন্য। বাট ব্যর্থ হওয়ার পরেও কিন্তু আবার কামব্যাক করা যায়। তুমি যদি কামব্যাক না করো তাহলে তুমি হেরে গেলা। কামব্যাক করলা তো জিতে গেল। ঠিক আছে? প্রত্যেক সফল মানুষই ব্যর্থ হয়। তবে তারা ব্যর্থতা থেকে শেখে এবং শিখে আবার কামব্যাক করে। ঠিক আছে? সো সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি তোমরাও এইখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে শিক্ষাটা এপ্লাই করতে পারবা। লাইফে শুধু ম্যাথ শিখলেই হয় না। লাইফে সবকিছুই জানতে হয়, তাই না? তুমি যদি ভিতর থেকে মোটিভেটেড না থাকো, তাহলে তুমি আসলে শুধু ম্যাথ শিখে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি শিখে আসলে জীবনে কি করবা? ভিতর থেকে মোটিভেশনটা কিন্তু খুবই আগে দরকার। হ্যাঁ, এপিজে আব্দুল কালামের আরেকটা বিখ্যাত উক্তি আছে যে, "সূর্যের মতো জ্বলতে গেলে সূর্যের মতো পুড়তে হয়। If you want to shine like a sun, first burn like a sun." ঠিক আছে? তো তুমি যদি সূর্যের মতো আলো দিতে চাও, তাহলে ভিতরে সূর্যের মতো তোমাকে পুড়তে হবে। অসহ্য যন্ত্রণা সহ্য করতে হবে। তুমি কি সেটা সহ্য করতেছো? হ্যাঁ, করতেছো। এই যে নোট খাতাটা তৈরি করছো, অনেক সময় দিছো, শ্রম দিছো। এটাই তো কষ্ট, তাই না? এটাই তো তোমার যন্ত্রণা। এটাই তো সূর্যের মতো জ্বলা। হ্যাঁ, সূর্যের মতো পোড়া। পোড়ো, এখন তো তোমার শাইন করার সময় না, এখন পোড়ার সময়। যখন শাইন করার সময় আসবে তখন অবশ্যই শাইন করবা। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ক্লাসে। আর নেক্সট ক্লাসে বেস্ট নোট যারা করবা তাদের নামগুলা ঘোষণা করা হবে। ঠিক আছে? টাটা।